আসসালামু আলাইকুম। আমি জুয়েল। আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার এক আত্মীয়ের কাছ থেকে শোনা। আমি ঘটনাটি তার ভাষায় শেয়ার করছি। আমার নাম প্রিন্স। আমি ঢাকায় থাকি। জ্ঞান হবার পর থেকে আমার জীবনে কোনোদিনও আমি নদী পথে যাতায়াত করিনি। আমার দাদা বাড়ি শরীয়তপুর সদর উপজেলায়। আমি যখন খুব ছোট ছিলাম তখন কয়েকবার সেখানে গিয়েছি, কিন্তু বড় হবার পর আমি কখনো আমার দাদার বাড়ি যাইনি। হঠাৎ একদিন বিকেলবেলা খবর আসে আমার দাদা মারা গেছে। আমি তাই সবাইকেই যেতে হবে। বাবা আমাকেও যাওয়ার জন্য বলে। আমি না করতে পারি না। আমারও মনে হচ্ছিল শেষবারের মতো দাদাকে দেখে আসি। তাই সবাই মিলে রওনা দিলাম। আমার বন্ধু জয়ও এলো আমাদের সাথে। আমরা ঢাকা থেকে বাসে করে মাওয়া ঘাট পর্যন্ত এলাম। সেখান থেকে ফেরি নিয়ে নদী পার হয়ে শরীয়তপুর যেতে হবে। কিন্তু মাওয়া এসে দেখি সবে মাত্র ফেরি ছেড়ে চলে গেছে। ফিরে আসতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু আমাদের তাড়াতাড়ি সেখানে পৌঁছতে হবে। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা বাস থেকে নেমে অনেক খুঁজে একটা ট্রলার ভাড়া করি এবং ট্রলারে করে রওনা দেই। বাবা মা সবাই ট্রলারের ভেতরে গিয়ে বসল। আমি আর জয় ট্রলারের ছাদের উপরে উঠে বসলাম নদীর দৃশ্য উপভোগ করার জন্য। রাত তখন 7:30 কি 8টার মতো বাজে। আমরা নদীর ঠিক মাঝখান দিয়ে যাচ্ছি। চাঁদের আলোয় নদীর ওপাশের গ্রামগুলো আবছা আবছা দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার কারণে ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না। জয় পকেট থেকে একটা সিগারেট বের করলো, আমাকে বলল খাওয়ার জন্য। আমি ওকে বারণ করলাম, কারণ নিচে বাবা মা বসে আছে। কোনোভাবে বুঝতে পারলে কি খারাপটাই না ভাববে, কিন্তু ও আমার কথা শুনল না। আমি রেগে গিয়ে ওর থেকে দূরে সরে গিয়ে একপাশে বসলাম। জয় একটানা সিগারেট টেনে চলেছে। আমি একা একা নদীর পানিগুলো দেখছিলাম। হঠাৎ করেই আমার মনে হলো আমি নিচে কিছু একটা দেখলাম। একটা মানুষের মাথা পানিতে ভাসছে। মনের ভুল ভেবে তেমন গুরুত্ব দিলাম না, কিন্তু আবার নিচে তাকাতেই দেখি সেখানে একটা নয়, অসংখ্য মানুষের মাথা পানিতে ভাসছে। নারী, পুরুষ, শিশু, সবারই মাথা। এবার আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি ব্যাপারটা জয়কে দেখানোর জন্য ওর কাছে ছুটে গেলাম আর ওকে ডেকে সেখানে নিয়ে এলাম। কিন্তু সেখানে গিয়ে আর সেই মাথাগুলো দেখতে পেলাম না। জয় আমাকে বিদ্রূপ করতে করতে ওর জায়গায় চলে গেল। আমি আবার একা বসে রইলাম। ঠিক একই ঘটনা আমার সাথে আবারও ঘটল। আমি জয়কে ব্যাপারটা আবারও জানালাম, কিন্তু ও কিছুতেই বিশ্বাস করল না। আমি বললাম আমি আর এখানে থাকবো না, চল নিচে যাই। জয় বলল ঠিক আছে তুই যা, আমি সিগারেট শেষ করে আসছি। আমি সেখান থেকে নিচে চলে গেলাম। আমি বাবা মার সাথে বসে গল্প করছি। এমন সময় মনে হলো উপর থেকে ঝপ করে পানিতে কিছু একটা পড়ল। ছাদের উপর তাকাতেই দেখি সেখানে জয় নেই। বুঝলাম জয় পানিতে পড়ে গেছে। ট্রলারের মাঝে শব্দটা পেয়ে ইতিমধ্যেই ট্রলারের ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। আমি ও জয় কেউই সাঁতার জানি না। মাঝির সাথে সাথে নদীতে লাফিয়ে পড়ল। আমাদের চিৎকার চেঁচামেচি পাশ থেকে কয়েকটা জেলে নৌকা নিয়ে ছুটে এলো। এরপর সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পর জয়কে পানি থেকে তোলা হলো। জয়ের পেটে অনেকখানি পানি তখন ঢুকে গেছে। তখন ওর কোনো জ্ঞান ছিল না। আমরা পরে পৌঁছলাম। বাবা মাকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আর কয়েকজন মিলে জয়কে একটা হাসপাতালে নিয়ে গেলাম। জয়ের পেট থেকে পানি বের করা হলো, কিন্তু সারা রাত জয়ের কোনো জ্ঞান ফিরল না। ডাক্তার বলেছে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু আমার ভীষণ চিন্তা হচ্ছিল। পরদিন সকালে জয়ের জ্ঞান ফিরে এলো। পরে ওর পানিতে পুড়ে যাওয়ার ঘটনা শুনতে পেলাম। ওর বক্তব্য ছিল এইরকম, তুই নিচে চলে যাবার পর আমি যখন একা বসে আছি ঠিক তখনই আমিও নিচে কতগুলো মাথা ভাসতে দেখতে পাই। আমি উঠে দৌড় দিতেই আমার মনে হলো কেউ একজন আমাকে জোরে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। জয়ের এই বক্তব্যে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। এই ঘটনা আমাদের দুজনের সাথেই ঘটল। সেদিন ওই মাঝি আর জেলেগুলো না থাকলে
কি হতো আমি কল্পনা করতে পারছি না। পরে অনেকের কাছে শুনতে পেলাম নদীর ওই জায়গায় মাত্র কয়েকদিন আগেই একটা লঞ্চ ডুবি হয়েছিল, আর তাতে নারী, পুরুষ, শিশুসহ অনেক লোক মারা গিয়েছিল। ওই লঞ্চ ডুবির ঘটনাটা নাকি টিভি পত্রিকাতেও দিয়েছিল। এরপর দাদার দাফন কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমি কিছুদিন পরে ঢাকায় চলে আসি, তবে রাতে নয়, দিনে। এই ছিল আমার ঘটনা। পরে শোনালে খুশি হব। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। আশা করি আপনারাও শুনবেন না, আমার ধারণা আর কি। এই ঘটনাটি টাঙ্গুয়ার হাওরের একটি বিশেষ জায়গার ঘটনা। এটিও ওয়াচ টাওয়ারের কাছাকাছি। ওনারা হাওরের কাছে মাছ ধরে বাড়ির দিকে ফিরছিলেন। সেখানে মূল হাওর থেকে একটি ছোট্ট খালের মতো চলে গেছে। এই খালটির নাম হচ্ছে চটাইন্নার খাল। আবারও বলছি, এই খালটির নাম হচ্ছে চটাইন্নার খাল। আমাকে এভাবেই বেলাল ভাই বলেছেন। যখন ওনারা ফিরছিলেন তখন সময়টি ছিল আসরের আজানের পর, মানে আসরের আজানের ঠিক পরপর, মানে সন্ধ্যার আগে না, কিন্তু আসরের আজানের ঠিক পরপর। আর তখন সাল ছিল 2011 কি 12 সাল। বেলাল ভাইয়ের সাথে নৌকার মাঝি ছিল এবং আরেকজন মুরব্বী ছিল, তার নাম ছিল ইশরাক আলী, যিনি এখনো জীবিত আছেন। ওনারা যখন ওই রাস্তা দিয়ে এগোচ্ছিলেন, মানে পানির ওই ছোট্ট খাল দিয়ে আগাচ্ছিলেন, ওখানে কিন্তু শুধু একটি নৌকাই, মানে চিকন একটি নৌকা শুধু যেতে পারে, ফেরার পথে অন্যটা কিন্তু আসতে পারে না, এতটা সরু একটি মানে নৌপথ আর কি। সেখানে যখন ওদিক দিয়ে নৌকা নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ওনারা সামনে আর কিচ্ছু দেখতে পান না, অন্ধকার। মনে হচ্ছে অন্ধকারের একটি বিশাল পর্দা ওনাদের সামনে পড়ে গেছে। কিন্তু ওরা পেছন দিকে তাকিয়ে দেখেন, পেছনে কিন্তু আলো, একদম সব স্বাভাবিক। ওনাদের ডানে আলো, ওনাদের বায়ে আলো, কিন্তু মনে হচ্ছে আকাশ থেকে একদম নিচ পর্যন্ত একটি অন্ধকারের পর্দা ওনাদের সামনে পড়ে গেছে। এবং এমন ঘুটঘুটে অন্ধকার দেখা যাচ্ছে যে তখন সূর্যের আলো থাকার পরেও ওই অন্ধকার এক চিলতেও দূরীভূত হচ্ছিল না। তখন বেলাল ভাই বলছে যে কি ব্যাপার, এরকম হলো কেন? আমি কি চোখে ভুল দেখছি, নাকি আপনারাও মানে আমি যা দেখছি সেটাই দেখছেন? তখন ওনার সাথে থাকা ইশরাক আলী উনি বলেন যে আমরা সবাই ঠিক দেখছি, এটি অন্য জগতে চলে যাওয়ার একটি রাস্তা। হাওরে এইরকম অন্ধকারের পর্দা হঠাৎ হঠাৎ পড়ে, এবং এটি রাতেও পড়তে পারে, দিনেও পড়তে পারে। দিনের বেলা খুব অল্প সংখ্যক লোকের সামনেই এই পর্দা পড়েছে। কেউ যদি এই পর্দা সামনে পড়ার পরেও নৌকা নিয়ে এর মধ্যে ঢুকে যায়, আর কখনোই তাকে ফেরত পাওয়া যাবে না। সে যে কোথায় হারিয়ে যাবে কেউ বলতে পারে না। স্থানীয়ভাবে হাওরের ভাষায় এটি অন্য জগতে যাওয়ার রাস্তা হিসাবে তাদের কাছে পরিচিত, কিন্তু সবাই এটি দেখতে পায় না, বা অনেকের সাথে সেটি ঘটে নেই, যেটি বেলাল ভাইয়ের সাথে ঘটেছিল। বেলাল ভাই এমত অবস্থায় যে কাজটি করেন, কি করবেন, উনি ওই ইশরাক আলীর কথা আসলে বিশ্বাস করতে পারছিলেন না। উনি তখন ওনার সাথে যে মোবাইল ফোনটি ছিল, এই মোবাইল ফোন দিয়ে উনি বিভিন্ন জনকে ফোন দেওয়া শুরু করেন যে আমি এখন চটাইন্নার খালে আছি, আমার সামনে এরকম ঘটনা, আমি এখন কি করব। প্রত্যেকেই তাকে বলেন, খবরদার বেলাল, তুমি ভুলেও নৌকার এক চুল সামনেও আগাবা না, এক চুল পেছনেও ফেরার চেষ্টা করবা না। তুমি যদি পেছনে ফেরো তখনও বিপদে পড়বা, তুমি যদি সামনে অন্ধকারের মধ্যে ঢুকে যাও তাহলে তো তোমার অবস্থা কি হবে সেটা বুঝতেই পারছো। তখন বেলাল ভাই বলেন যে তাহলে আমাদের কি করণীয়? তখন ওই ইশরাক আলী এবং ফোনে যাদের সাথে আলোচনা করেছেন প্রত্যেকে বলেছেন ঠায় ওই জায়গায় দাঁড়িয়ে থাকবা, একদম কেউ মানে এক চুল নড়ার চেষ্টা করবা না। ঘন্টাখানেক পরে এটি একাই চলে যাবে। আসর থেকে মাগরিব হয়ে যায়, মাগরিবের আজান হয়ে যায়, তাও ওই অন্ধকারের ওই পর্দাটি সরে না। মাগরিব থেকে এশা হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে, তাও একই রকম। ওনারা কোনো সারা শব্দ নাই, সবাই ওই নৌকার মধ্যে বসে আছেন।
এবং আরো অদ্ভুত বিষয় হচ্ছে যে স্বাভাবিকভাবে তো অপর পাশ থেকেও মানে কেউ এদিকে আসবে, ওই অপর পাশ থেকেও কোনো নৌকা এদিকে আসার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আবার পেছন থেকে যে অন্য কোনো নৌকা আসবে তাদের মতো করে চটান্নার খাল দিয়ে ওই পাশে যাওয়ার জন্য, এমনও কোনো নৌকা তখন আসছিল না। আসলে কি রহস্য ছিল? যারা অন্ধকারের পর্দার ওই পাশে ছিল তারা আসলে কি দেখছিল, বা যারা যেই পাশটাতে আলোকিত ছিল তারা যারা ওইদিকে ছিল তারা কি দেখছিল? কিন্তু আসলে এইটাই রহস্যজনক বিষয়, ওই সময় আশেপাশে কেউ ছিল না, শুধু ওই নৌকাটি ছিল, আর তাদের সাথে এই অন্ধকারের রহস্যময় পর্দা দৃশ্যমান হয়েছিল। এশার নামাজের পর হঠাৎ করে যেভাবে ওই অন্ধকারের পর্দা দৃশ্যমান হয়েছিল আলোর মধ্যে, ঠিক তেমনি এশার নামাজের পরে হঠাৎ করেই ওই পর্দাটি অদৃশ্য হয়ে যায়। তখন সামনে চাঁদের আলো বা আরো যে আলো রয়েছে সামনে স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং তখন ওনারা নৌকা সামনের দিকে আগে বাড়ান। ওনারা যাদের কাছে ফোন করে সাহায্য চেয়েছিলেন প্রত্যেকে বলেছে, তোমাদেরকে সাহায্য করার জন্য এখন যেই যাবে সেই মারা যাবে। এই জন্য তাদের ফোন করে বলার পর তাদের সাহায্যের জন্য ওই সময় কেউ আসতে সাহস করেনি। প্রত্যেকেই তাদেরকে ফোন করে অভয় দিয়েছেন যে কোনো ভয় নেই, এটি চলে যাবে, কিন্তু তোমরা কেউ এক চুল নড়বা না। অন্ধকারের এই রহস্যময় এই পর্দা হঠাৎ করে নেমে আসা, এটি টাঙ্গুয়ার হাওরে হঠাৎ হঠাৎ ঘটে। যেমন হঠাৎ নেমে আসে তেমনি ঘটেও হঠাৎ করে। এটি ঘটেছিল 2011 কি 12 সালের দিকে। বেলাল ভাই যার প্রত্যক্ষ সাক্ষী। এইটির কাছাকাছি আরো একটি ঘটনা, সেটি হচ্ছে এই চটান্নার খাল কাছাকাছি আর একটা বিল আছে, এটাকে স্থানীয় ভাষায় রওয়ার বিল বলা হয়। এই রওয়ার বিল ওয়াচ টাওয়ারের উত্তর দিকে অবস্থিত। এই চটান্নার বিলে অদ্ভুত একটি ঘটনা ঘটেছিল, যেটি বেলাল ভাই আমাকে বলেছেন। এটিও খুব বেশি দিন আগের না, 7-8 বছর আগের ঘটনা। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি একজন অত্র এলাকার একজন রিনাউন্ড পার্সন, সঙ্গত কারণে তার নামটি বলতে নিষেধ করেছেন, তিনি যদিও আমাদেরকে বলেছেন। তো উনি খুবই ভদ্র একজন মানুষ এবং খুব সাদাসিধা একজন মানুষ। ওনার আর্থিক অবস্থাও বেশ ভালো। উনি স্টিল দিয়ে বেশ বড় আকৃতির একটি নৌকা তৈরি করেছিলেন। নৌকাটি তৈরি করতে তার বেশ খরচ হয়েছিল এবং খুব শক্ত পোক্ত এবং অনেক মানে যত্ন করে নৌকাটি তৈরি করা হয়েছিল। নৌকাটি মানে এমন ছিল যে 1 মাসও যদি পানির উপরে ভেসে থাকে তাহলে নৌকার মধ্যে এক ফোঁটা জলও ঢুকবে না। সাধারণত আমরা দেখি নৌকার মধ্যে কিন্তু পানি ওঠে এবং পানি নিষ্কাশনের জন্য আর একটা পাইপ থাকে, এটা আপনারা সকলেই দেখেছেন, যে ট্রলার হোক বা জাহাজ হোক বা নৌকা হোক, এরকম পানি কিন্তু ওঠেই, অল্প অল্প করে পানি ওঠে এবং সেই পানিটি আবার সেচে ফেলে দিতে হয়। ওই নৌকাটি এমন একটা বৈশিষ্ট্য ছিল যে কয়েক মাস মানে ভেসে থাকলে ওর মধ্যে পানি ঢুকতো না। যাই হোক, নৌকাটি খুব ভালো ছিল। উনি একদিন মানে একদম দিনের বেলার ঘটনা, এটাও দিনের বেলা, উনি ওই রাওয়ার বিল দিয়ে ওই নৌকা নিয়ে আসছিলেন আশেপাশে। এটা কিন্তু বেলাল ভাই নিজেই প্রত্যক্ষ করেছেন এই ঘটনাটি। উনিও আরেকটি নৌকায় মানে উনি দাঁড়ানো ছিলেন, ওনারা হাওর পাহারা দিতেন আর কি। তো ওরকম ওনারা যখন টহল দিচ্ছিলেন তখন উনি দেখছেন যে ওই নৌকাটি আসছে। হঠাৎ করে নৌকাটির মাথা মনে হলো যে পানির মধ্যে ঢুকে গেল। মানে হঠাৎ করে মাথার অংশ, নৌকার পেছনের অংশ থাকে, সামনের অংশ থাকে, মনে হচ্ছে সামনের অংশটা ভারী কোনো কিছু এমন ভাবে চাপ দিয়েছে যে মাথার অংশটা পানির মধ্যে ঢুকে গেছে। আর নৌকার মধ্যে খুব দ্রুত গতিতে পানি ঢুকে যাচ্ছে। ওই লোকটি তো নৌকার মধ্যে থেকে চিৎকার চেঁচামেচি করছে, আমার নৌকা ডুবে গেল, নৌকা ডুবে গেল। ওনারা প্রত্যেকেই কিন্তু দেখছিলেন যে আসলে ঘটনাটা কি, যে সত্যি নৌকা ডুবে যাচ্ছে। ওনারা অবাক হয়েছেন, কি ব্যাপার, কোনো কারণ ছাড়া নৌকা ডুবে গেল। ওনারা দ্রুত নৌকার কাছে যেতে যেতে নৌকা যদি ডুবে যায়, ওই মুরব্বীকে সকলে মিলে উদ্ধার করেন এবং এর ঘন্টাখানেক পরে নৌকাও পানির নিচ থেকে উদ্ধার করা হয়। ওখানে খুব বেশি পানি ছিল না, যার কারণে ওই নৌকা উদ্ধার করতে খুব বেশি বেগ পেতে হয়নি, যদিও নৌকাটা অনেক ভারী ছিল যেহেতু স্টিলের নৌকা। তো ওই যেই লোকটি ছিল তার কাছে যখন জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, আপনার নৌকা হঠাৎ ডুবে গেল কেন, তখন ওই লোকটি বলে যে আমি দেখলাম সামনে, আমার নৌকার ঠিক সামনে, মানে নৌকার একদম মাথায়
আকাশ থেকে হঠাৎ করে কালো কি যেন একটা লম্বা এসে ধাপ করে নৌকার সামনে বসলো, আর বসার সাথে সাথে নৌকার মাথা পানির নিচে তলিয়ে গেছে। আর তখনই নৌকার মধ্যে পানি ঢুকে গেছে। তোমরা হয়তো বা সেই কালো জিনিসটাকে দেখো নাই, কিন্তু আমি স্পষ্ট দেখেছি। প্রিয় লিসেনার্স, কি হতে পারে সেটি? এটি আমরা অনেক রকম ভাবে ব্যাখ্যা করতে পারলেও টাঙ্গর হাওরের মানুষের কাছে সেটি দেও নামে পরিচিত। দেও মানে দানব। আশা করছি বেলাল ভাইয়ের এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলিফ। কিষানুজ্জামান কিষান ভাই একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছে এবং যেটা বলেছিল যে আজ থেকে প্রায় 1.5 বছর আগে পাবনার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের একটা গ্রাম আছে, ফারাদপুর গ্রাম, সেটার মধ্যে একটা অস্থায়ী এতিমখানা ও মসজিদ গড়ে তোলা হয় কোরআন শিক্ষার জন্য। এটা একটা ঘটনা। তো সেখানে একটা পুরাতন কবরস্থানের পাশে ছিল সেটা, কিন্তু এইটা শুরু করার আগেই তীব্র ঝড়ে সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। কারণ এটা তৈরি হয়েছিল টিন শেড আর বাঁশ কাঠ দিয়ে। তার বেশ কিছুদিন পর ঘরটা তোলা হলেও মেরামত হয়নি মসজিদটা। তো দীর্ঘদিন এভাবে পরিত্যক্ত অবস্থায় ছিল, যা আর মেরামত করা হয়নি। তো 2019 সালের ডিসেম্বর মাসে কোনো একটা রাতে, আনুমানিক রাত 1টার দিকে, ওইটার পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল। তখন তিনি পরিত্যক্ত জায়গায় আর পুরাতন কবরস্থানের কাছে চলে আসেন আর দেখেন একটা মানুষ 15-20 ফুট লম্বা সাদা জুব্বা পরে দাঁড়িয়ে আছে। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি 2 হাত দিয়ে ওই ভাঙা মসজিদ ও ঘরশূন্য ভাঙা মসজিদ ধরে দাঁড়িয়ে আছে। তো ওই লোকটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং থতমত খেয়ে যায়। তার শরীর শিউরে ওঠে এবং প্রচন্ড ভয় পেয়ে তিনি দৌড় দিয়ে পালান সে জায়গা থেকে। তো এই ঘটনাটা পরে উনি অনেককে জানান, কিন্তু পরে আর ওইদিকে তিনি আর যান নাই। তো এটা একটা ছোট ঘটনা আমরা পেয়েছি কিষান ভাইয়ের কাছ থেকে, যে অনেকে মসজিদ রিলেটেড ঘটনা কালেক্ট করতে পারলে মসজিদ রিলেটেড কোনো ঘটনা থাকে কিনা। মসজিদ তো অনেক পবিত্র জায়গা, তো এখানে একটা ভাঙা মসজিদের ঘটনা ছিল, তো আমরা শেয়ার করে ফেললাম। শিশির আপু বাংলাদেশে অনেক হুজুর এবং অনেক কবিরাজ দেখিয়েছিলেন, কিন্তু ওনার খুব একটা উপকার হয় নাই। এরপর উনি কোন এক কবিরাজের পরামর্শে উনি দেশের বাড়ি ইন্ডিয়াতেও যান। ওখানে উনি বেশ কয়েকটা জায়গায় যান, কিন্তু সেখানে গিয়ে আসলে না কোনো উপকার আসলে হয় নাই। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, উনি যে ইন্ডিয়ায় গিয়েছিলেন, কিভাবে গেলেন এবং কি হয়েছিল, মানে ওখানকার ছোটোখাটো কিছু ঘটনা উনি আমাকে শেয়ার করেন। তো সেটা আমি আজকে আপনাদেরকে শোনাবো। তো যেটা বলে নিচ্ছি যে শিশির আপুর এই ঘটনাটা আমি এখন যেটা বলছি, এটা বেশ কয়েক বছর আগের ঘটনা। তখন ওনার ভাই তিনি দেশের বাইরে থেকে স্কলারশিপ নিয়ে আসেন। তো ওনারা ঠিক করে যে শিশির আপু, ওনার ভাই এবং ওনার ভাইয়ের 2জন বন্ধু, ওনারা সিলেট ভার্সিটিতে যাবেন কোনো একটা কাজে। তো সেখান থেকে কাজ শেষ করে ওনারা ভারতের মেঘালয়ে যাবেন। তো ওনারা এরকম সিলেটে গিয়ে পৌঁছান, কোনো একদিন সকালবেলা সিলেটে গিয়ে পৌঁছান। তো পৌঁছানোর পরে ভার্সিটির পরীক্ষা চলছিল সম্ভবত। তো সেই পরীক্ষা চলাকালীন সময় কোনো হোটেল ওনারা খুঁজে পাচ্ছিল না, সব হোটেল বুকড ছিল। তো একটা মাজার ছিল ঠিক ভার্সিটির একটু দূরে, একটা মাজারের পাশে ওনার একটা পুরান একটা হোটেল পায়। তো সেই হোটেলে শিশির আপু দোতলায় একটা রুমে থাকেন এবং উনি দিনের বেলাতে ওনারা উঠেন। তো হোটেলটায় গিয়ে দেখতেছে উনি যে ওনার রুমের যে জানলা ছিল, জানলার পাশে একটা কবরস্থান এবং সেই কবরস্থানে একটা কবরে ওনার নজর পড়ে শিশির আপুর। দেখতেছে এটা বেশ পুরানো একটা কবর এবং কবরটা খুব সুন্দরভাবে দেয়াল দিয়ে ডিজাইন করে এটা তোলা হয়েছে আর কি। কিন্তু দেয়ালের একটা অংশে একটু ফাঁকা ছিল এবং বেশ পুরনো মনে হচ্ছিল। যাই হোক, শিশির আপু তখন ওনারা একটু ফ্রেশ হয়ে নিচে নামে হোটেলের। তো নিচে নামার পর কবরটা তিনি আরো স্পষ্ট দেখতে পান। তখন ওনার ভাইও পাশে ছিল, ওনার ভাই এবং ভাইয়ের বন্ধুরা গল্প করতেছিল। তো শিশির আপু খেয়াল করে যে কবরের ঠিক দেয়ালের মাঝখানের অংশ থেকে, যেখানে অংশটা ফাঁকা ছিল সেখান থেকে শিশির আপু দেখে একজন তাকায় আছে। এটা উনি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে এবং ওনার ভাইয়ের বন্ধুকে বলে, কিন্তু ওনার ভাইয়ের বন্ধু বলে যে না বাপু, আমি তো কিছুই দেখতে পারতেছি না। তো শিশির আপু বুঝে যে হয়তো কোনো খারাপ কিছু ওনার দিকে তাকায় আছে, যেহেতু তখন ওনাকে প্রায় সময় জিন ডিস্টার্ব করতো। তো অন্যদিকে চোখ ফিরায় নেয়। তো ওনারা করে কি, ওই তখন কিছুক্ষণ এরকম কথাবার্তা বলার পর শিশির আপুর এবং ওনার ভাইরা ঠিক করে যে বাসে মাজার আছে, মাজারটা জিয়ারত করবে। তো সেই মাজারে আবার গেটের ভিতরে উনি মেয়েদের ঢুকতে দিত না, ছেলেরা গিয়ে ওই মাজার জিয়ারত করতে পারতো। তো শিশির আপুকে রেখে ওনার ভাইরা মাজার জিয়ারত করতে গেছে। তো কোনো একটা কারণে শিশির আপু উনি হাতটা পিছন দিকে দিয়ে রাখছে।
হঠাৎ করে খেয়াল করতেছে ওনার হাতের মধ্যে কেউ একজন ধরতেছে বা কিছু একটা দিয়ে দিছে। শিশির আপু ঘুরেই দেখতেছে যে একটা দরবেশ, বয়স্ক দরবেশ, একটু পাগল কিসিমের দরবেশ একটা, উনি 2টা পাথর দিয়ে শিশির আপুকে বলতেছে যে এই 2টা পাথর তোর হাতে দিয়ে দিলাম, তুই একটা সোনার আংটি বানাবি, একটা রূপার আংটি বানাবি, এটা তুই সবসময় পরে থাকবি, তোর ভালো হবে। তখন শিশির আপু বলতেছে না না না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ও পাথরটা ঢিল মারতে যাবে। তো সেই লোকটা বলতেছে তুই পাথরটা ফালাইস না, তোর কাছে রাখ, তোর উপকার হবে। এটা বলতে পিছন দিকে উনি ওনার ভাই আবার ওনাকে ডাকতেছে, শিশির তুই কার সাথে কথা বলিস? এটা বলতেই উনি আবার বলতেছে যে ওনার সাথে কথা বলতেছিলাম, দেখতেছি কেউ নাই। তখন ওনার ভাইকে উনি বলতেছে ভাই আমি বলতে পারবো না, একটা দরবেশ এসে আমাকে 2টা পাথর দিয়ে গেছে। তো শিশির আপুর ভাই বলতেছে পাথরগুলো দিয়ে ফালাই দিই, যা এগুলো কি নিছিস? তো ফালাই দিছে। তো মাজার থেকে গেট থেকে যখন বের হবে, পাশে একটা দোকান ছিল, সেই দোকানে ওনারা ঢুকছে। তো মাজারের পাশে অনেক সময় দোকান থাকে না, যে তাবিজ পাওয়া যায় বা বিভিন্ন রকম পাথর পাওয়া যায়, এরকম দোকানে ঢুকছে। তো ওনারা যখন ঢুকতে যাবে, দেখতেছে সেই যেই পাথর 2টা সে দরবেশটা দিছিল, সে সেম পাথর ওইখানে দোকানে সাজানো। তখন শিশির আপুর ভাই শিশির আপুকে মস্করা করে বলতেছে যে দেখ, তোকে দরবেশ দিল পাথরগুলো, দেখ এখানে তো এগুলো বিক্রি করতেছে, দেখ এগুলো কম দামি পাথর, তোকে মানে ওই ভয় দেখাতে আসছে ওই দরবেশ। তো ওনারা যখন দোকান থেকে বের হইতে যাবে, তখন একটা বয়স্ক লোক, জুব্বা পরা একটা লোক ঢুকতেছে এবং শিশির আপুর ভাইয়াকে বলতেছে যে পাথরগুলা ফালাই দিলেন কেন ভাই? পাথরগুলো তো ফালানো ঠিক হয় নাই, আপনার বোনকে দিয়েছে, আপনার বোন হাতে পড়তো, আংটি পরে বলে তো কোনো সমস্যা হইতো না। তো শিশির আপুর ভাই বলতেছে যে আপনি কে ভাই, আপনি এখানে ডিস্টার্ব করতেছেন কেন, আপনি যান, বাইরে যান। ওনাদের মধ্যে একটু কথা হালকা একটু কাটাকাটি হচ্ছিল মনে হয়। সেই মুহূর্তে সেই লোকটা বলতেছে যে ভাই কিছু মনে করবেন না, আপনার বোন কিন্তু কোনো স্বাভাবিক মেয়ে না, সে কিন্তু অস্বাভাবিক একটা মেয়ে এবং ওর উপর অনেক জিনের আসর আছে। এটা শোনার পর ওনার ভাই শিশির ভাই বুঝে যায় যে আসলে ওনার বোন সম্পর্কে হয়তো সেই লোকটা অনেক কিছু জানে। তখন তিনি সেই লোকটাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, চলেন আমরা বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। তখন সেই লোক বলতেছে যে দেখেন, আমি আপনার বোনকে দেখে বুঝতে পারছি সে আসলে স্বাভাবিক কোনো মেয়ে না, এবং আপনার এটা মাথায় রাখবেন সবসময় যে আপনার বোনকে অনেক জিন আসর করে রাখছে এবং ম্যাক্সিমাম জিন শয়তানের উপাসনা করে। তো এটা একটু মাথায় রাখেন এবং আপনার বোনকে একটু সাবধানে রাখবেন। আর পারলে এরকম যে 2টা আংটি কিনতে বলছিল, সেই আংটিটা আপনি দেখেন বানায় নেন। তো এইসব কথা শোনার পরে শিশির আপুর ভাইগুলা শিশির আপু শুনে, তো শোনার পর ওনারা ওই লোকের ঠিকানা নিয়ে বলতেছে ঠিক আছে আপনার সাথে পরে যোগাযোগ করা হবে যদি কোনো সমস্যায় পড়ি। তো পরের দিন ওনারা তো সেদিন কোনো রকম ভালোভাবে পার করে। তো পরের দিন শিশির আপু এবং ওনার ভাই ওনারা ঠিক করে যে ওনারা ওই ভারতের মেঘালয়ে যাবেন। তো একটা জিনিস বলে রাখা ভালো, শিশির আপুর নাকি যখন কোথাও যেতেন, ওনার সাথে যখন কেউ থাকতো, খারাপ কিছু যদি ওনাকে আসর করতো, তখন নাকি অনেক সময় ওনার মানে মাথা কাজ করতো না, মানে উনি কিন্তু স্বাভাবিকভাবে যে মানে কথাবার্তা সবার সাথে বলতো এবং কিছুক্ষণ পর ভুলে যেত, মানে কি করছো উনি নাকি এটা ভুলে যেত, মনে রাখতে পারতো না। তো যাই হোক, ওনারা এরকম মেঘালয় ওনারা 4 জন, মানে উনি ওনার ভাইয়ের 2 জন বন্ধু, ওনারা ঠিক করে যে একটা গাড়িতে করে ওনারা হোটেলের দিকে যাবে, শহরের দিকে। তো গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই গাড়ির সামনে মানে অনেক সময় গাড়ির মাঝখানে দেখবেন কিছু ঝুলায় রাখে, গাড়ির ড্রাইভারের পাশে অনেক সময় ঝুলায় রাখে এরকম। তো শিশির আপু পিছের দিকে বসছে, তো উনি দেখতেছে যে কোনো একটা মূর্তির, সেই ড্রাইভারটা সেই ওনার ধর্ম অনুযায়ী মূর্তি ঝুলায় রাখছে। তো শিশির আপু নাকি এটা দেখে হঠাৎ করে মানে মন্দিরে যেমন সাধুরা যেমন আসাম করে বসেন, এরকম করে উনি গাড়ির মধ্যে পিছিয়ে বসে গেছে। বসে যাওয়ার পর অনেকক্ষণ ধরে উনি ধ্যানে যেরকম থাকে এরকম ছিল। তো ওনার ভাইটা দেখে ওনার গায়ে জোরে ধাক্কা দিয়ে বলতেছে শিশির তোর কি হয়েছে, সমস্যা কি, তুই বসিস কেন? বলতেছে ভাই আমার এভাবে বসতে আরাম লাগে। তো বলছেন আরাম লাগবে না, তুই মানে এভাবে বসা বন্ধ কর। তো এটা যখন উনি বলে, ওনার ভাই যখন ওনাকে এটা বলে, তখন শিশির আপু ঠিক হয়ে বসে এবং ওনারা কিছুক্ষণ পর গিয়ে ওনাদের হোটেলে গিয়ে উঠে। তো হোটেলে ওঠার পর ওনার ভাইয়ের একজন বন্ধু ছিল ফটোগ্রাফার। তো সেই ভাইয়া নাকি বলতেছে যে এক কাজ করো, আমরা একটা এরকম মন্দিরে যাব, সেই মন্দিরে মানে অনেক সুন্দর মূর্তি আছে, আমরা এখানে কিছু মানে ছবি টবি তুলবো, চলো। শিশির আপুকেও বলে এবং ওনার ভাইকেও বলে। তো ওনারা ঠিক করে যে এরকম ওনারা সেই মন্দিরে যাবে। তো বিকেল 4:30টার দিকে নাকি সেদিন ওনারা সেই মন্দিরে যায়। তো শিশির আপুর ভাইয়ের যে ফ্রেন্ড ছিল তার আগে ঢুকে গেছে মন্দিরের ভিতরে। তো শিশির আপু যখন ঢুকতে যাবে, মানে তারপর যখন উনি ঢুকে, উনি দেখতেছে যে মন্দিরের কিছু পুরোহিত ওনাকে দেখে মানে যেমন প্রণাম যেরকম করে সেরকম প্রণাম করতেছে এবং বলতেছে যে মা তুমি আসছো শেষ মুহূর্তে, তুমি কোথায় ছিলে এতদিন? তো এটা দেখার পর নাকি শিশির আপু বলতেছে যে আপনারা কারা, আপনারা তো চিনতে পারলাম না। তো সেই পুরোহিতগুলো বলতেছিল যে তোমার আমাদেরকে চেনা লাগবে না, তোমার অপেক্ষায় ছিলাম, আসো তুমি এখানে আসো।
তো শিশির আপু বলতেছে যে ভাই আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছিলাম যে আমাকে এরকম ভাবে আমন্ত্রণ জানাচ্ছে, মনে হচ্ছে যে আমি ওদের অনেক আগের একজন, মানে অনেক পুরাতন একজন অতিথি, এরকম অনেকদিন আমার অপেক্ষা ছিল ওনারা, এরকম কিছু। তো বলতেছে যে ওনাকে নাকি একটা উঁচু একটা স্থানে বসতে দেয় শিশির আপুকে, এবং ওনাকে কাঁসার যে ওই মগগুলা থাকে সেই মগে ওনাকে দুধ খেতে দিছিল। তো এটা মানে কিছুক্ষণের মধ্যেই যে ওনার ভাই খেয়াল করতেছে যে ওনার বোনের সাথে এগুলো ঘটতেছে। তো ওই ওনার ভাই নাকি এসে সে পুরোহিতদের বলতেছে যে আপনারা কি করতেছেন। তো বলতেছে যে না, উনি আসছে, ওনাকে আমরা আমন্ত্রণ জানাইছি, উনি আসছে। তো সে ভাই বলতেছে, শিশির ভাই বলতেছে দেখেন আমরা তো মুসলিম, আসলে আপনারা যে কাজগুলা করতেছেন এটা তো ঠিক না। তো দেখতেছে যে শিশির আপুকে প্রায় মানে পূজা করলে যেরকম প্রণাম করছে এরকম ওনার প্রণাম করতেছে, বা বলতেছে না উনি আমাদের অতিথি, ওনার সাথে আমরা কথা বলবো, আপনি একটু আলাদা যান, এরকম কথা বলতেছে শিশিরপুর ভাইকে। শিশিরপুর ভাই বলতেছে যে দেখেন যেটা বলার আমার সাথে বলেন, ওকে ছেড়ে দেন, ওর সাথে এরকম মানে কথাবার্তা বলা লাগবে না। তো তখন নাকি ওই যে যেটা বললাম শিশিরাপুর নাকি মাঝে মাঝে এরকম সেন্স চলে যেত যে কি হচ্ছে উনি বলতে পারবে না। তো সেরকম মুহূর্তে নাকি শিশিরাপুর ভাই দেখতেছে যে একটা বিশাল বড় পাতিল ছিল, সেই পাতিলে সব দুধ নাকি শিশিরাপু এরকম গ্লাস দিয়ে উনি খেয়ে ফেলতেছিল, এবং এটা শিশিরাপুর ভাই তখন নাও করতে পারতেছিল না। তো উনি সেই পুরোহিতদেরকে অনেক বোঝায় বলতেছে যে দেখেন যেটা হওয়ার হয়েছে আপনার একটু ওকে ছেড়ে দেন, আমরা একটু ঘুরবো মন্দিরটা। তখন সেই পুরোহিতগুলা বলতেছে যে দেখেন আপনার বোন অস্বাভাবিক একটা মেয়ে, মানে সে স্বাভাবিক কোনো মেয়ে না, ওই অন্য রাশির মেয়ে, এবং ওকে একটু সাবধানে রাখেন। আর যেটা বলতেছি যে আপনারা যদি ওকে এখন থেকে সাবধানে না রাখেন তাহলে সামনে বিপদে পড়বেন। তো এই কথাগুলা নাকি ওই সিলেটে যে লোকটা দেখছিল, সেই দোকানে যে লোকটা দেখছিল, সেই লোকটাই সেম কথাই বলছিল। তো এটা একটু মানে সেই শিশাপু ভাইয়ের একটু ওনার গায়ে লাগে, এবং উনি করে কি তাড়াতাড়ি নাকি সেই মন্দির থেকে ওনারা এসে পড়ার পর ওনারা মেঘালয় এরকম 2-1 দিন ছিল, এবং যেটা থাকার পরে ওনারা আবার সিলেটে আসেন। তো সিলেটে আসার পরে তো শিশিরাপুর ভাই শিশিরাপু ওনারা সেই লোকটাকে আবার ডাকে, যে লোকদের সাথে ওনার দেখা হয়েছিল দোকানে, মানে ওনাকে বলছিল শিশিরাপু সম্পর্কে কিছু মানে তথ্য দিয়েছিল, মানে ওই বলছিল আর কি সেই লোকটা যে আপনার বোন একটু অস্বাভাবিক না, সেই লোকটাকে এরকম ডাকার পরে সেই লোকটা বলতেছে দেখেন আপনারা মেঘালয়তে গেলেন, মেঘালয় যা যা ঘুরছে এগুলো আবার শিশিরাপু বলছিল সেই লোকটাকে। তো সেই লোকটা বলতেছে দেখেন মেঘালয়তে গেলেন, সেম কথাই বললো, আমি আবারও বলতেছি আপনার বোনটাকে সাবধানে রাখেন। আর এক কাজ করেন, আপনারা কলকাতায় যান, ওইখান থেকে বেনারস নামে একটা জায়গা আছে, ওইখানে আমার এক পরিচিত লোক আছে, সেই লোকের কাছে যান, আমি সবকিছু বলে দিব, দেখেন ওইখানে গিয়ে আপনার বোনের কোনো সমাধানটা করতে পারেন কিনা। তখন এটা বলার পরে শিশির আপু এবং ওনার ভাই সেখান থেকে ওনারা এসে পড়েন এবং ওনাদের খুলনায় ওনাদের বাড়ি চলে যান। এবং বাড়ি যাওয়ার পর ওনারা ঠিক করে যে আবার ওনারা সেই কলকাতায় যাবে। এবং আরেকটা জিনিস বলা হয় না, শিশির আপু যেটা আমাকে বলে যে কলকাতায় নাকি ওনাদের আদি বাড়ি ছিল, তো ওনাদের অনেক আত্মীয় স্বজন ওখানে থাকতেন। তো যাই হোক ওনারা এরকম কলকাতায় কয়েকদিন পর যায়, শিশির আপু এবং ওনার ভাই যায়। যাওয়ার পরে ওনারা ঠিক করে যে বেনারস যাবেন। তো বেনারস যাওয়ার সময় ওনারা যে 2জন চাস্তো ভাই আছে, ওই 2জন চাস্তো ভাইকে নিয়ে ওরা যাত্রা শুরু করেন এবং সন্ধ্যায় গিয়ে ওনারা বেনারসে গিয়ে পৌঁছান। এবং যে লোকের ঠিকানা দিয়েছিল সেই লোকের সাথে যোগাযোগ করে, তো সেই লোক বলতেছে রাত 9টার দিকে আসেন, এটা বেনারসে একটা জায়গা আছে, ওইখানে আপনাদের নিয়ে যাব, এখানে অনেক অঘরী সাধু আছে, ওদের সাথে দেখা করাই দিব, দেখেন যে ওরা কোনো সমস্যার সমাধান করতে পারে কিনা। তো যেটা ঘটে যে সেই অঘরী সাধু মানে সেই জায়গায় ওনারা বেনারসে যায় এবং রাত নাকি 12টা বেজে যায় পৌঁছাতে। শিশির আপু যেটা বলে যে আমরা যখন সেই জায়গাটায় যাচ্ছিলাম, এটা নদীর পাড়ে কোনো একটা জায়গা ছিল, একটা শ্মশান ছিল সেটা, এবং শ্মশানের চারপাশ বেশ ফাঁকা ছিল। শিশির আপু বলতেছে আমরা 4জন ছিলাম, যেহেতু আমরা হাঁটতেছি আর বিভিন্ন জায়গায় দেখতেছি যে চিতা জ্বলতেছে এবং 10-12 জন মানে অঘরী এরকম গোল করে বসে থাকতো, এবং দেখা যাচ্ছিল যে এদের চুল দাড়ি বেশ লম্বা, এবং কিছু কিছু অঘরীকে শিশিরাপুর খেয়াল করে নাকি দেখতেছিল যে ওদের গায়ে ছাই মাখানো, এবং এটা ওনারা বুঝে গিয়েছিল যে যারা ওইখানে শ্মশানে যাদেরকে পোড়ানো হয়েছিল সেই মৃতদেহের ছাইগুলা ওনারা ওই অঘরীগুলা গায়ে দিয়ে রাখছিল। যাই হোক ওনারা এরকম যখন হাঁটতেছিল, মানে যে লোকটা ওনাদেরকে নিয়ে যাচ্ছিল সেই লোকটা নাকি মাঝে মাঝে কোনো অঘরীর সাথে কথা বললে একটু অন্য ভাষায় কথা বলতো। শিশির আপু বলে যে ভাই এটা হিন্দিও না, ইংরেজিও না, ফার্সিও না, কেমন একটা অদ্ভুত ভাষায় নাকি কথা বলতো। তো এটা দেখার পর শ্মশানের পশ্চিম পাশে দেখে মানে আঙ্গুল দেখাই দিয়ে ওই লোকটা বলতেছে যে এখানে চলেন যাই। তো যাবার পরে ওনারা দেখতেছে যে বেশ কিছু লোক
কিছু একটা খাচ্ছে। তো ওনারা গিয়ে দেখতেছে যে কোনো একটা পোড়া ডেড বডি ছিল, সেই ডেড বডি কিছু অংশ সেই লোকগুলা খাচ্ছিল। তো এইসব অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে শিশিরাপুর যে চাস্তো ভাই ছিল সে নাকি তাদের মধ্যে নাকি একজন উনি বমি করে দিচ্ছে, এবং হঠাৎ করে শিশিরাপুর পায়ের কাছে এসে পড়ছে, যে দেখতেছে যে মানে এমনভাবে শিশিরাপুরকে দেখতেছিল যে জীবনে মানে কখনো দেখেনি, মানে এমন একটা অবস্থা। এবং শিশিরাপুর নাকি তখন বেশ ভয় লাগতেছিল। তো এটা দেখার পর কিছুক্ষণ পরে সে একটা অঘরী আসে। তো অঘরী আসার পর উনি ওই লোকটাকে বলতেছে যে কি সমস্যা বলো। তখন সেই লোকটা যখন কথাবার্তা বলতেছে তখন সেই মানে ওর দুজনের মধ্যে কথা যখন হচ্ছিল তখন শিশিরাপুরকে দেখা বলতেছে যে ওনাকে নিয়ে আসছে, ওর একটা সমস্যা আছে, একটা সমাধান করে দাও। তো সেই অঘরীকে যখন শিশিরাপুর নাকি দেখে, হঠাৎ করে না ভাই দেখতেছে যে শিশিরাপুর নাকি গলার ভয়েস সম্পূর্ণ চেঞ্জ, মানে সে পুরুষও না মহিলাও না, এমন একটা ভয়েসে কথা বলতেছিল। এবং শিশিরাপুর যা যা বলতেছে মানে অঘরীটা মানে শুনে মানে সবাই নাকি শুনে অবাক হয়ে যাচ্ছিল, মানে অঘরী যা যা মানে মন্ত্র পড়তেছে শিশিরাপুর সামনে, এবং শিশিরাপুর নাকি উল্টা সেই মন্ত্রগুলো উনি টানা মুখস্থ বলে যাচ্ছিল। তো অঘরী মানে শিশিরাপুরকে একটা সময় গিয়ে হাতে ধরার পর শিশিরাপুর নাকি এমন জোরে ধাক্কা দেয়, অঘরী নাকি প্রায় মানে কয়েক ফিট দূরে গিয়ে পড়ে। এবং সেই অঘরীর বয়স ছিল 60 বছরের মতো। সে বলে সেই মুহূর্তে শিশিরাপুর ভাইকে এবং সেই লোককে বলতেছে যে আমি এই এলাকায় অনেক পরিচিত, আমাকে অনেকে ভয় পায়, আমি বুঝলাম না যে এই মেয়েটা কেন আমাকে এরকম ধাক্কা দিল, ওর এত সাহস কিভাবে হইল, এবং ওর মধ্যে অনেক বাজে কিছু একটা আছে। যেটা বলার পর শিশিরাপুর ভাই বুঝতে পারে যে খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে। তখন ঠিক এর কিছু মুহূর্তের মধ্যেই শিশিরাপুর ভিতর থেকে যে জিনিসটা কথা বলতেছিল সেই জিনিসটা সেই অঘরীকে উদ্দেশ্য করে বলতেছে যে 18 বছর ধরে আমার পূজা করে গেলি আর তুই আমাকে চিনতে পারলি না, আমি কি তুই বুঝে যাবি। তো এটা বলার পর নাকি আবার সেই অঘরীকে জোরে ধাক্কা দেয় এবং অঘরী নাকি প্রায় শূন্যে ভাসতেছিল এরকম। তো এটা বলার পরে সে অঘরী তাও তার মন্ত্র পড়া থামায় না, সে নাকি মন্ত্র পড়েই যাচ্ছিল। এবং শিশিরাপুর ভাই বলে যে শিশিরাপুর নাকি তখন সেন্স তো ছিলই না, তখন শিশিরাপুর ভাই বলতেছে যখনই সে অঘরী মন্ত্র পড়তেছিল শিশিরাপুর নাকি পাল্টা মন্ত্র পড়তেছিল, এবং তখন নাকি প্রায় চারপাশে মানে বাতাস মানে ঝড়ো বাতাস বইতেছিল। তো এগুলা যখন ঘটে, তো এগুলা ঘটতে ঘটতে তখন সেই অঘরী একটা পর্যায়ে গিয়ে বলতেছে যে আমার পক্ষে ওকে মানে ঠিক করা মানে ওর ভিতরে যা আছে সেটা মানে সরানো সম্ভব না, আপনারা পারলে অন্য জায়গায় নিয়ে যান। এবং সেই অঘরী নাকি শিশিরাপুর মাথায় পানি ঢালতে থাকে, এবং পানি ঢালার একটা পর্যায়ে নাকি শিশিরাপু এরকম পড়ে যায়। এবং শিশিরাপুকে নাকি আবারও সেই অঘরী বলতে বিভিন্ন নাম নিয়ে বলতেছে যে সে আমাদের ভগবানের মতো, তার ক্ষতি আমরা করতে পারবো না। তখন শিশিরাপুর ভাই সেই লোকটাকে বলে যে দেখেন কি আর করা, আমি আমার বোনকে নিয়ে এখান থেকে চলে যাই, হয়তো এখানে কোনো সমাধান হবে না। তো তারপর নাকি শিশিরাপুর ভাই সেরকম মাঝরাতে উনি ওনার বোন এবং ওনাদের চাস্তো ভাই ওনারা নাকি অনেক কষ্ট সেখান থেকে অনেক ভয়ে ভয়ে বের হয়ে যায়, এবং পরে উনি ওনাদের গন্তব্যে চলে যায়। তো এটা শিশিরাপু বলে যে ভাই কলকাতা থেকে আমি বেনারস যখন গেলাম, এছাড়া মেঘালয়তে যে গেলাম, এই ঘটনাগুলো একটু অদ্ভুত ঘটনা ঘটে আমার মাঝে, এটা আমি আজকে শেয়ার করলাম আপনাদেরকে। তো উনি বলেছে যে ওনার আরও কিছু ঘটনা ওনার লাইফে আছে যেটা নাকি বিশ্বাস করা যায় না, এবং সেটাই উনি আমাকে শেয়ার করবেন। ঘটনায় চলে যাই। তো সোহাগ মামা ছিল পরিবারের সবচেয়ে ছোট ছেলে, যার কারণে অনেক আদরের একটা ছেলে ছিল। এবং বিশেষ করে এটার একটা কারণ ছিল, কারণ তন্ময়ের যে নানা নানি তাদের প্রথম ছেলে মানে তন্ময়ের বড় মামা হওয়ার 10 বছরের মধ্যে আর কোনো সন্তান তাদের হয়নি, যদিও বা তারা অনেক চেষ্টা করেছিল এবং সন্তান নিতে চেয়েছিল আর কি। তো 10 বছর পরে তন্ময়ের এই মামা মানে সোহাগ মামা জন্ম নেন, যার কারণে তন্ময়ের নানা নানি খুব বেশি দেখতে পারতেন মানে ওনার সোহাগ মামাকে, এবং খুব বেশি প্রিয় ছিলেন, খুব বেশি আদরের ছিলেন। যাই হোক, যেহেতু খুব বেশি প্রিয় ছিলেন, সবকিছুতে ওনার একটু প্রায়োরিটি থাকতো, সবকিছুতে ওনার সবসময় একটু ভ্যালিউ বেশি থাকতো। তো এইভাবে আস্তে আস্তে তিনি বেড়ে উঠেন এবং একসময় স্কুল জীবন শেষ করে উনি একসময় এসএসসি পাস করেন। তো ঘটনাটা সেই সময়কালের, তখন সালটা আমি বলে রাখি 2004 সালে আর কি। তো সোহাগ মামা তিনি এসএসসি শেষ করে বেকার সময় কাটাচ্ছেন। বেকার সময় বলতে আসলে ওই যে পরীক্ষা শেষ হওয়ার পর 2-3 মাস অপেক্ষা করা লাগতো রেজাল্ট বের হওয়ার জন্য, সেই সময়টাইতে আসলে তিনি পার করতেছিলেন আর কি। যাই হোক, এমন একটা সময়ে ওই
সোহাগ মামার কাছে একটা ইনভিটেশন আসে, মানে একটা আমন্ত্রণ আসে। তার এক বন্ধু, সে ছিল আসলে উপজাতি একটা বন্ধু, সে তাকে ইনভাইট করে তার এলাকাতে ঘুরতে যাওয়ার জন্য। মানে আসলে তার বাসা ছিল বান্দরবানে, তো বান্দরবানের কোনো একটা জায়গায় ধরে নিলাম তাকে বেড়াতে যাওয়ার জন্য বলে। তো এই কথা শুনে তিনি বাসার মধ্যে জানান, মানে নানা নানিকে বলেন ওই তন্ময়ের, যে তিনি ঘুরতে যাবেন। তো আগেই বলেছিলাম যেহেতু তিনি খুব বেশি প্রায়োরিটি পেতেন, মানে ছোট থেকে যেটা চাইতেন সেটাই হতো, সেজন্য তার মা বাবা, মানে সোহাগ মামার মা বাবা তাকে আর তেমন কোনো কিছুতে বাধা দেয়নি। তারা বলে আচ্ছা ঠিক আছে, গিয়ে ঘুরে আসো তুমি। কিন্তু তারা তো আসলে জানতো না তাদের সেই পারমিশনটা বা তাদের সে ছেলেকে যেতে দেওয়াটা জীবন একটা কাল হয়ে আসবে। যাই হোক, তারা স্বাভাবিকভাবে তাকে যেতে দেয় এবং সোহাগ মামা তিনিও নিজেকে রেডি করে একসময় তিনি তার সে ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য রেডি হয় সবকিছু, এবং তিনি সেখানে যাওয়ার জন্য যাত্রা করেন। তো বলে রাখি, সেই সময়কালে কিন্তু সবার হাতে হাতে তেমন মুঠো ফোন ছিল না বা সেল ফোন ছিল না, যার কারণে তারা জানতেন যে গেলে হয়তো কয়েকদিন যোগাযোগ থাকবে না। তো তাকে বলে একটু সাবধানে থাকার জন্য এবং সাবধানে চলাফেরা করার জন্য আর কি। সেই মোতাবেক সোহাগ মামা ঠিক আছে মা বাবার কথা মতো সায় দিয়ে বাসা থেকে বের হয়। তো বাসা থেকে বের হয়ে তিনি বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন এবং একসময় তিনি বান্দরবানে আসলে গিয়ে পৌঁছান ঠিক মতোই। তো যাওয়ার আগে তিনি বলে গিয়েছেন সপ্তাহখানেক তিনি থাকবেন এবং তাকে নিয়ে যেন কোনো ধরনের চিন্তা করা না হয়, কারণ তার যে ফ্রেন্ড তাকে কিন্তু আগে থেকেই ওই যে সোহাগ মা বাবারাও চিনত, কারণ স্কুল জীবনের বন্ধু সেদিক দিয়েছেন আর কি। তো সেক্ষেত্রে টেনশনের কোনো কিছু ছিল না। যাই হোক, উনি যখন বান্দরবান গিয়ে পৌঁছান বাস স্টেশনে, তিনি দেখেন তার সে ফ্রেন্ডটা, মানে সেই উপজাতি ফ্রেন্ডটা তার জন্য অপেক্ষা করতেছে। তো তারা মামাকে নিয়ে মানে তার বাসায় যায় এবং বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তো বিকালের দিকে ঘুরতে বের হয়। তো বান্দরবান পাহাড়ি এলাকা, সবকিছু খুব সুন্দর, আপনারা জানেন, খুব ন্যাচারাল। তো সোহাগ মামার কাছেও খুব সুন্দর লাগতেছিল সবকিছু, খুব আসলে খুব ভালো লাগতেছিল আর কি। বিশেষ করে বাসার মধ্যে অনেকদিন বসে থাকার কারণে যে বোরিংনেসটা চলে আসছিল সেটা মানে সোহাগ মামার চলে যায়। তো তিনি বেশ এনজয় করতে থাকেন, ওনার কাছেও ব্যাপারটা বেশ মজার লাগতে থাকে। এভাবে 2-1 দিন চলে যায় এবং সোহাগ মামা আর তার সেই ফ্রেন্ড তারা করে কি এক দিন এক জায়গায় চলে যায় ঘুরতে, মানে পাহাড়ের বিভিন্ন জায়গায়। একদিন ঝর্ণা দেখতে চলে যায়, একদিন দূরে কোনো পাহাড় দেখতে চলে যায়, এভাবে ঘুরতেছিল আর কি নিজেদের মতো। তো একদিন তারা একটা জায়গায় আড্ডা দিচ্ছিল। জায়গাটা মূলত ওই যে তার যে ফ্রেন্ড সোহাগ মামার, তার বাসার পাশে একটা তেঁতুল গাছের নিচে। তো তিনি খেয়াল করেন সেই জায়গাটাতে মানে বেশ মানুষজন আসতেছে, এলাকার মানুষজন, এবং বেশ মানুষজন মানে সেখানে এসে আড্ডা দেয়। তো এদের মধ্যে কয়েকজনের সাথে সোহাগ মামারও পরিচয় হয়, বলে সে কোত্থেকে এসেছে এবং কাদের বাসায় এসেছে আর কি, এভাবে গল্প হয়। তো কথার ফাঁকে ফাঁকে একজনের সাথে কথা বলতে গিয়ে মানে তার সাথে যখন পরিচয় হয় তখন ওই ছেলেটা জিজ্ঞেস করে সে কি করে। তখন সোহাগ মামা বলে আমি আসলে একজন স্টুডেন্ট, অমুকের ফ্রেন্ড। তো ওই ছেলেটাকেও সোহাগ মামা মানে পাল্টা কোয়েশ্চেন করে তুমি কি করো, এরকম আর কি। তো ছেলেটা বলে আমি আসলে তেমন কিছু করি না, আমি তো এখানেই থাকি, তবে আমি এখন তন্ত্র সাধনা করতেছি। তো এই কথাটা শোনার পর সোহাগ মামা বলে তন্ত্র সাধনা এটা কিরকম? তো ছেলেটা বলে আসলে তন্ত্র সাধনা সেটা আমাদের পারিবারিক একটা রেওয়াজ বা আমাদের বংশ পরম্পরায় চলে আসতেছে। আমার বাবা একজন তান্ত্রিক, তো আমি ওনার কাছ থেকে শিখতেছি এবং উনি আমাকে শিখাচ্ছেন। তো আমি চেষ্টা করতেছি জিনিসটা শেখার জন্য, এবং ওনার যেটা প্রফেশন ছিল সেটাতে আমি যাব আর কি ফিউচারে। তো এই কথা শোনার পর সোহাগ মামার মানে খুব কিউরিয়াসিটি ফিল হয়। তিনি বলেন আর কি এগুলা কিভাবে শিখায়, কিভাবে করে, আমি কি শিখতে পারবো কিনা। তো এই কথা বলার পর ওই ছেলেটা বলে আসলে এগুলো অনেক রিস্কি ব্যাপার এবং অনেক কিছু প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়, আমি আসলে জানি না তুমি শিখতে পারবা কিনা, তবে আমি আমার বাবাকে বলে দেখতে পারবো তুমি যদি শিখতে চাও। তো তখন ওই যে সোহাগ মামা সে বলে ঠিক আছে তুমি তোমার বাবাকে বলো এবং আমি আসলে জিনিসটা শিখতে চাই, তো আমার মনে হয় তুমি যদি রিকোয়েস্ট করে বলো তোমার বাবা আমাকে শেখাবে। তো তখন ওই ছেলেটা বলে আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করিও, তুমি বিকালে আমাদের বাসায় চলে আসিও, আমি আমার বাবার সাথে তোমাকে কথা বলে দিব এবং উনি যদি রাজি হয় তাহলে তুমি শিখতে পারবে। তো সোহাগ মামাও রাজি হয়ে যায় এক কথায়। সে তার ফ্রেন্ডটাকে বলে যার বাসায় গিয়েছিল আর কি বেড়াতে। তখন তার সে ফ্রেন্ড বলে আসলে দেখ এগুলা খুব ভালো একটা কাজ না, মানে উনি খুব না করে দেয় সোহাগ মামাকে, বলে এসব কাজের মধ্যে যাওয়া কোনোভাবেই উচিত হবে না এবং তুই এখানে ঘুরতে আসছস, তো তোর এগুলাতে না যাওয়াই বেটার। তা আসলে এগুলা কানে নেওয়ার মতো বা এগুলা শোনার মতো মানুষ সোহাগ মামা ছিল না, যেহেতু ছোট থেকে খুব
ফ্রিডম একটা লাইফ লিড করতো, যেটা চাইতো সেটাই করতো, যেটা ভালো লাগতো সেটাই করতো। সেহেতু সোহাগ মামা নিজে যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছেন এই ধরনের একটা কাজ তিনি শিখবেন, সেহেতু তার ফ্রেন্ডের কথাটা তেমন আর পাত্তা দেন না, যতই বোঝানো হোক না কেন। সে বলে আমি শিখবো জিনিসটা। এবং এক সময় তার যে ফ্রেন্ড, সে আসলে আর কিছু বলতে পারে না, কারণ সে দেখে তার ফ্রেন্ড এগুলো আসলে মানতেছে না। যাই হোক, তো তারা সেই ছেলেটার বাড়িতে যায় বিকেলবেলা, এবং বিকেলবেলা গিয়ে তারা সেখানে ওয়েট করতে থাকে ছেলেটার বাবার সাথে মিট করার জন্য। এক সময় ওই লোক আসে, মানে ছেলেটার বাবা আসে। তো সোহাগ মামা খেয়াল করেন উনি পাহাড়ি ছিলেন, মানে লোকটা পাহাড়ি ছিলেন, তবে খুব ভালো বাংলা বলেন, মানে যেভাবে আমরা স্বাভাবিকভাবে বাংলা বলি ঠিক সেভাবেই বাংলা বলতেছেন, কারণ পাহাড়িরা কিন্তু খুব ক্লিয়ারলি বা ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারে না। তো তিনি লক্ষ্য করেন লোকটা খুব গম্ভীর টাইপের একটা লোক, রাশবাড়ি স্বভাবের একটা লোক। ওনাকে দেখে মানে একটা শ্রদ্ধা হয় এরকম দেখতে মনে হচ্ছিল আর কি। তো ওনাকে সোহাগ মামা কথাগুলা বলে যে তিনি এই তান্ত্রিক বিদ্যা বা তন্ত্রবিদ্যাগুলা শিখতে চান। তো ফার্স্টেই লোকটা না করে দেয়। উনি বলে, দেখো এগুলো আসলে খুব সহজ কাজ না, এগুলা করতে গেলে অনেক ধৈর্য লাগে এবং অনেক সাহস লাগে। তাছাড়া তুমি যে ফ্যামিলি বা ধর্মতে বিলং করো সেখানে আসলে এগুলা শেখা নিষিদ্ধ, তুমি তো জানোই। তো এগুলা তোমার পক্ষে শেখা উচিত হবে না, এবং আমি মনে করি না তুমি এগুলার দিকে যাওয়াটা বেটার হবে। তো তারপরে সোহাগ মামা উনি কি করে ফিরাফিরি করতে থাকে লোকটাকে বলে, দেখেন আমি আসলে এই জিনিসটা খুব শিখতে চাই, আমি মন দিয়ে শিখতে চাই, আমার এগুলা করার খুব ইচ্ছা। এবার মানে বলতে থাকে লোকটাকে। তো এক সময় মানে ওই যে সোহাগ মামার যে পিরাপিরিতে লোকটা রাজি হয়। আমি বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কিছু রিচুয়াল শিখাই দিব, তুমি এগুলা আগামী মাসের যে পূর্ণিমার রাত আসবে আগামী মাসে, সেই সময় তুমি একা রুমের মধ্যে বসে প্র্যাকটিস করবা। তবে তোমাকে বলে রাখি, তুমি কিন্তু এসব প্র্যাকটিস করলে তোমার কাছে একজন আসবে, এবং সে তোমার কাছে আসবে তোমাকে কিছু একটা দেওয়ার জন্য, মানে তোমাকে কোনো পাওয়ার দেওয়ার জন্য বা যেটাই বলা হোক না কেন। তখন কিন্তু তুমি আবার ভয় পেতে পারবে না। সে যে তোমার কাছে আসবে সে কিন্তু আমার মতো তোমার মতো কোনো সাধারণ কোনো মানুষ না, সেটা কোনো একটা জিন বা দেবতা, এরকম আর কি ওনার ভাষায় বলে। তুমি কিন্তু ওনাকে ভালোভাবে যদি কথা বলতে পারো ওনার সাথে, এবং রিস্কটা নিয়ে যদি ওনাকে যদি কনভিন্স করতে পারো, তাহলে তুমি কোনো কিছু একটা পেয়ে যাবা এবং তুমি কিছু একটা করতে পারবা। তো এগুলা তাকে বলে দেয়, এবং সোহাগ মামা বলা, আচ্ছা ঠিক আছে, আমি আপনি যেভাবে বলতেছেন সেভাবেই চেষ্টা করব। তো তখন লোকটা বলা, আচ্ছা ঠিক আছে, তুমি তাইলে আজকের মতো যাও, তুমি কালকে রাতে চলে আসবে আমার বাসায়, আমি তোমাকে জিনিসপত্রগুলা শিখিয়ে দিব। এই বলে সেদিনের মতো সোহাগ মামাকে বিদায় করে দেয়, এবং সোহাগ মামা ও তার সেই ফ্রেন্ড তারা বাসায় চলে আসে। তার সে ফ্রেন্ড, মানে সোহাগ মামার সেই ফ্রেন্ড, সে কিন্তু আস্তে আস্তেও বাসায় ফিরতে ফিরতে সোহাগ মামাকে আবার বলতেছিল, দেখ দোস্ত, তুই কিন্তু এগুলা ভুল করতেছস, এগুলা কিন্তু করা কোনোভাবে উচিত না, এবং এই জিনিসগুলো আসলে খুব ডেঞ্জারাস হয়। তো সোহাগ মামা বলে, আরে সমস্যা নাই, আমি পারবো, এবং আমি এগুলা কোনো কিছুতে ভয় পাই না, এভাবে বলতে থাকে আর কি। তো এরপর তার ফ্রেন্ডটাও আর কোনো কিছু বলে না, কারণ সে দেখে সোহাগ মামা এগুলো আসলে কোনোভাবেই মানতেছে না বা তার কথার কোনো দাম দিচ্ছে না। যাই হোক, পরদিন সেই লোকের কথা মতো সোহাগ মামা সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে, রাতের যে খাওয়া দাওয়া পাহাড়ি অঞ্চলে মূলত মানে সন্ধ্যা হতে হতে ডিনার করে ফেলে। তো সে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ে বাসা থেকে ওই যে তান্ত্রিকের বাড়িতে যাওয়ার জন্য, এবং সে তার বাসায় চলে আসে। আসার পর যে লোকটা, তান্ত্রিক লোকটা, সে তাকে একটা রুমের মধ্যে নিয়ে যায় সোহাগ মামাকে। তো সোহাগ মামা দেখে রুমটা দেখতেই মানে কেমনটা স্পুকি টাইপের। রুমটার মধ্যে বিভিন্ন জানোয়ারের মাথা, বিভিন্ন কঙ্কাল, এরকম খুলি বিভিন্ন জায়গায় সাজানো আছে আর কি। মানে দেখলেও কিরকম ভয়ঙ্কর একটা পরিবেশ, এবং রুমের মাঝখানে ছোট করে একটা মোমবাতির মতো জ্বলতেছে। তো ঘরের মানে ওই রুমটার মধ্যে আর তেমন কোনো আলো নাই, শুধু মোমবাতির আলোটাই। তো সোহাগ মামাকে ওই লোকটা বলে, তুমি এদিকে আসো, পেছন পেছন নিয়ে যাই, এবং একটা জায়গায় গিয়ে তাকে বসতে বলে একটা মাদুরের উপর। তো তিনি দেখেন যে মাদুরটাতে তিনি বসেছেন সেটা একটা ছাগলের মাথার মতো, মানে একটা ছাগলের মতো একটা জন্তুর প্যান্টাগ্রাম আঁকানো আছে ওখানে, এবং ঠিক সেই জায়গাটাতে সেখানে তাকে বসতে বলে। তো সেখানে সোহাগ মামা বসে, এবং সোহাগ মামার সাথে সাথে সেই তান্ত্রিকও বসে, এবং সেখানে বসে সোহাগ মামাকে বলে, তুমি চোখ বন্ধ করে ফেলো। এবং সোহাগ মামা চোখ বন্ধ করার পরে শুনতে পায় সেই লোকটা বিড়বিড় করে কিছু জিনিস জানি পড়তেছে, মানে কিছু মন্ত্র পাঠ করতেছে। তো এগুলো এক সময় পড়তে পড়তে অনেকক্ষণ সময় চলে যায়, এবং একটা সময় লোকটা বলে, এখন আমি যে মন্ত্রটা পড়বো তুমিও সেটা আমার মুখে মুখে বলবা,
এবং আমার সাথে উচ্চারণ করতে থাকবা। আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে না বলবো ততক্ষণ পর্যন্ত থামবা না। তো এইভাবে সেই লোকের কথা মতো সোহাগ মামা অনেকক্ষণ ধরে একটা মন্ত্র বারবার করে পড়তে থাকেন। প্রায় 30-40 মিনিট সময় চলে যায় এবং একটা সময় লোকটা বলে, ঠিক আছে তুমি এখন স্টপ করো। এবং সোহাগ মামা যখন দেখে যে মোটামুটি ওই মন্ত্রটা ওনার মুখস্থ হয়ে গিয়েছে এবং মোটামুটি ওনার আয়ত্তে চলে এসেছে, তো ওই একটা মুহূর্তে ও তাকে স্টপ করতে বলে আর কি। তো তাকে বলে, এই যে মন্ত্রটা আমি তোমাকে এখন শিখালাম বা তুমি মুখস্থ করলাম, এই মন্ত্রটা তুমি আগামী যে পূর্ণিমা রাতটা আসবে ঠিক সেই সময়ে সেই রাতে এক একটা ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে তুমি কন্টিনিউয়াসলি পাঠ করতে থাকবা এবং যতক্ষণ না পর্যন্ত তুমি কারো উপস্থিতি বাসার মধ্যে টের পাচ্ছ বা তোমার রুমের মধ্যে টের পাচ্ছ ততক্ষণ তুমি বন্ধ করবে না। তো এইভাবে তাকে শিখিয়ে দেয় মানে কিভাবে কি করতে হবে। এবং এইটাও বলে বারবার করে কিন্তু বলতে থাকে, তুমি কিন্তু ভয় পেতে পারবে না, ভয় যদি তুমি পাও তাহলে কিন্তু তোমার বিপদ হবে। এইসব কথা সোহাগ মামা খুব মন দিয়ে শুনেন এবং মাথার মধ্যে নেন আর কি। তো এরপর তিনি সেই বাসা থেকে বের হয়ে যান এবং তার সে ফ্রেন্ডের বাসায় আসার জন্য ব্যাক করতে থাকেন। তো তিনি যখন হেঁটে আসতেছেন, পাহাড়ি রাস্তা, আসলে ওই যে মেটোপথের মতো রাস্তা, পাহাড় কেটে রাস্তা করেছে আর কি, এরকম একটা জায়গা দিয়ে আসতেছেন। তো তিনি খেয়াল করেন উনি যে হাঁটতেছেন পায়ের যে একটা শব্দ, সেই শব্দটার সাথে তাল মিলিয়ে কেউ জানি একজন হাঁটতেছে এবং তিনি খেয়াল করতেছেন মানে ওনার পেছন পেছন আসলে কেউ আসতেছে, কিন্তু আশেপাশে আসলে কাউকে তিনি দেখতে পাচ্তেছিলেন না, কিন্তু একটা শব্দ তিনি খুব ভালোভাবে খেয়াল করতেছিলেন যেটা ওনার পায়ের শব্দের সাথে তাল মিলিয়ে হাঁটতেছে। তো উনি নিজেকে স্টপ করে দেখেন, মানে হাঁটা যখন বন্ধ করে দেন দেখেন সেই শব্দটা ঠিক তাল মিলিয়ে বন্ধ হয়ে যায় এবং উনি যখন হাঁটা শুরু করেন ঠিক আবার সেটা শুরু হয়। অনেকটা বলা যায় কেউ যদি হাঁটে তখন যদি নিজের পায়ের শব্দটা ডাবল হয়ে শোনা যায়, ঠিক ওই রকম একটা শব্দ। যাই হোক, তিনি আবার এটা চিন্তা করেন হয়তো পাহাড়ি এলাকা, চারপাশ খুব নীরব নির্জন এবং চারপাশে শুধু পাহাড়, সেজন্য হয়তো শব্দটা ইকো হচ্ছে। এই ভেবে তিনি ব্যাপারটাকে নর্মালি নেন এবং বাসায় ব্যাক করেন আর কি। তো এর একদিন পরে, এক দুদিন পরে সোহাগ মামা সেই ফ্রেন্ডের বাসা থেকে নিজের বাসায় ব্যাক করার জন্য বের হন এবং তাদেরকে বিদায় দিয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন। তো বাসায় তিনি ঠিকঠাক ভাবে চলে আসেন এবং ওনার মা বাবাও ওনাকে জিজ্ঞেস করে কেমন লাগলো ওনার ঘুরে ফিরে। সোহাগ মামা বলে ওনার সবকিছু ভালোই কেটেছে এবং ভালো একটা সময় পার করেছেন, পাহাড়ে কি কি করেছেন, কি কি খেয়েছেন, সবকিছু অভিজ্ঞতা শেয়ার করে মা বাবার সাথে। তবে তিনি সেই যে তান্ত্রিকের সাথে দেখা করেছেন, এই যে জিনিসপত্রগুলা শিখেছেন, এই জিনিসগুলা কিন্তু কোনোভাবে ওনার মা বাবার সাথে শেয়ার করেন না, পুরো ব্যাপারটা তিনি হাইড করেন। তো এগুলা তিনি কাউকে আর শেয়ার করেননি। এভাবে দিন যেতে থাকে এবং সোহাগ মামা একটা জিনিস এরই মধ্যে স্বপ্নে দেখা শুরু করেন। সেটা হচ্ছে তিনি প্রায় সময় দেখতেন, মানে রাতের বেলা ঘুমানোর সময়, একজন মহিলা কালো বোরকা পরা, তবে বেশ লম্বা, বলা যায় সাধারণ মানুষের থেকে লম্বা, তাদের যে বাড়ির গেটটা আছে ঠিক সেখানে বসে আছে এবং বারবার ঘুরে ফিরে তাদের যে গেটটা আছে সেটা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে ভিতরে ঢুকতেছে না। তো উনি এই স্বপ্নটা ডেইলি দেখা শুরু করেন এবং আসলে কন্টিনিউয়াসলি রিপিট হতে থাকে ওনার সাথে প্রত্যেকদিন বলা যায়। তো তিনি তারপর এটাকে গায়ে মাখান না, মনে করেন হয়তো সাধারণ কোনো স্বপ্ন, এবং তিনি এটাকে ভয়ও পান না তেমন একটা, এবং তার মা বাবা বা পরিবারের কারোর সাথে শেয়ার করেননি। যাই হোক, এভাবে আস্তে আস্তে ওই যে নেক্সট মাসের যে পূর্ণিমার রাতটা সেটা চলে আসে এবং সোহাগ মামা তিনি খুব এক্সাইটেড হয়ে পড়েন। সেদিন রাতে তিনি কি করবেন এবং কিভাবে কি করবেন সেগুলো চিন্তা করে আর কি। তো একবার তিনি এটাও চিন্তা করেন আসলে মানে নিজের অজান্তে যে কাজটা করা ঠিক হবে কি হবে না। আবার এটাও চিন্তা করেন উনি যেহেতু চেষ্টা করবেন, জিনিসটা আসলে ট্রাই করবেন চিন্তা করেছেন, সে তো ট্রাই করে দেখেও যে কি হয় না হয় উনি একটু দেখবেন। তো এভাবে তিনি বেশ দোটানার মধ্যে দিয়ে সারাদিন শেষ করেন এবং রাতে যখন বাসার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে ঠিক তখনই তিনি বাসার মধ্যে মানে ওনার রুমের মধ্যে যে লাইটটা ছিল, আলোটা ছিল, সেটা নিভিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে দেন এবং ফ্লোরের মাঝখানে বসে উনি সেই তান্ত্রিকের বলা বা তাকে দেয়া মন্ত্রটা পাঠ করা শুরু করেন। তো চোখ বন্ধ করে তিনি সে মন্ত্র পাঠ করতেছিলেন। এভাবে কতক্ষণ তিনি পাঠ করেন সেটা আসলে তিনি জানেন না। এক সময় তিনি খেয়াল করেন ওনার রুমের মধ্যে তিনি কিন্তু একা না, ওনার সাথে কেউ একজন রুমের ভেতর আছে এবং সে খুব ভারী পায়ে ফ্লোরের মধ্যে হাঁটতেছে। অনেকটা কেউ যদি ফ্লোরের মধ্যে হাঁটার সময় টপ টপ করে যে শব্দটা হয় ঠিক ওইরকম একটা সাউন্ড
তিনি শুনতে পাচ্ছেন। তো কারো বাড়ি পায়ের শব্দ তিনি যখন শুনতে পান স্পষ্ট, এরপর তিনি ওনার যে চোখটা বন্ধ ছিল সেটা তিনি খুলেন এবং চোখ খুলে তিনি একটা কালো অবয়ব বা মূর্তির মতো দেখেন, যেটা তার রুমের দরজার পাশে দাঁড়িয়ে আছে। এবং হালকা মোমবাতির যে আলোটা ছিল, মোমবাতিটা তখন টিম টিম করে মানে নিব্বে নিব্বে একটা এরকম অবস্থা ছিল, তারপরও হালকা আলোর মধ্যে দেখা যাচ্ছিল ক্লিয়ারলি। তিনি দেখেন ওই যে অবয়বটা বা মূর্তিটা দেখা যাচ্ছে কালো করে, সেটা আসলে অন্য কোনো মূর্তি না, সেটা ওই মূর্তিটা যেটাকে তিনি প্রত্যেক দিন গত মানে অনেক দিন স্বপ্নে দেখেছিলেন। তাদের বাড়ির পাশে যে গেটটা ছিল, গেট দিয়ে ঢুকতে চাচ্ছিল, সেই অবয়বটাই। তো এইবার ওনার মধ্যে একটা ধাক্কা লাগে, তিনি আসলে বুঝতে পারেন না এই জিনিসটা তিনি স্বপ্নে দেখেছিলেন কিভাবে। কারণ তিনি তো এই যে তন্ত্রবিদ্যা বা তান্ত্রিক বিদ্যা সেটা প্র্যাকটিস করলেন আজকে প্রথম, তাহলে এতদিন কেন তিনি স্বপ্নে দেখলেন? যাই হোক, তিনি নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করেন এবং এই সময়টাতে ওই যে অবয়বটা সেটা খুব ভারী একটা কণ্ঠে মানে ওনাকে ডাক দিয়ে বলে বল কেন ডাকলি আমাকে, মানে খুব ভয়ঙ্কর একটা গলায় ওনাকে বলে। এমন কথাটা ছিল সোহাগ মামা যেভাবে বলেছে, ওই যে বাঙালিরা যেভাবে কথা বলে আসলে সেরকম না, পাহাড়িরা যেভাবে বাংলায় কথা বলে ভাঙা ভাঙা বাংলায়, ঠিক ওই রকম একটা ভয়েসে। তো সোহাগ মামা তিনি আসলে ওই রকম একটা ভয়ঙ্কর সাউন্ড শুনে বা ভয়ঙ্কর একটা কণ্ঠস্বর শুনে কি বলবেন বা ওনাকে কি জবাব দিবেন সেটা বুঝতে পারেন না। তারপরও ভয়ে ভয়ে মানে ভয়ার্ত কণ্ঠে তিনি বলেন, আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই, আমি আপনার শিষ্য হতে চাই। এ কথাটা বলার পর ও বলে, মানে ওই যে অবয়বটা সেটা বলে, তুই কি পারবি আমি যেটা তোরে বলবো সেটা করার জন্য? তো তখন সোহাগ মামা ভয়ে ভয়ে বলে, হ্যাঁ আমি পারবো, আপনি বলেন আমার কি করতে হবে। তো এই কথাটা বলার পর সেই যে অবয়বটা সেটা কিলকিল করে হেসে উঠে এবং হেসে উঠে বলে, তুই আগামী শুক্রবার রাতে কবরস্থানে যাবি এবং কবরস্থানে গিয়ে একটা কবরের কথা বলে, নির্দিষ্ট একটা কবর, ওইখানে গিয়ে তুই একটা মুরগি জবাই দিয়ে রক্তগুলা সেই কবরের উপর ফেলে আসবি। তো এই কথাটা বলে জিনিসটা আসলে মুহূর্তের মধ্যে রুম থেকে উধাও হয়ে যায় এবং সোহাগ মামা দেখে তার ঘরের মধ্যে যে মোমবাতিটা জ্বালানো ছিল সেটাও আসলে দপ করে নিভে যায়। তো সোহাগ মামা নিজেকে কিছুক্ষণ পাথরের মতো শক্ত করে মানে সেখানে বসে থাকেন। তিনি আসলে একটা গোরের মধ্যে চলে গিয়েছিলেন। ওনার সাথে কি ঘটলো বা তিনি কি দেখলেন এই জিনিসটা কোনোভাবেই তিনি মিলাতে পারতেছিলেন না। যাই হোক, একটা সময় তিনি নিজেকে ধাতস্থ করে উঠে বসেন এবং রুমের মধ্যে যে অন্য আলো ছিল সেটা জ্বালান। তো জ্বালানোর পর তিনি চিন্তা করেন আসলে এই কাজটা করাটা মনে হয় ওনার জন্য উচিত হয় নাই, কারণ ওনার মধ্যে তখন একটা অজানা ভয় কাজ করা শুরু করে দেয়। এতক্ষণ কিন্তু তার মধ্যে তেমন কোনো ভয় ছিল না বা তেমন কোনো আতঙ্ক কাজ করতেছিল না। ওই যে জিনিসটা আসলো বা মূর্তিটা আসলো, কালো মূর্তিটা, এবং তার যে কণ্ঠস্বর সেটা শোনার পর সোহাগ মামার ভিতরে যে সাহসটা ছিল সেটা আসলে পুরোটাই উবে যায় বলা যায়। তো যাই হোক, সোহাগ মামা চিন্তা করে যাই হোক যে যেটা উনি করেছেন সেটা এতটুকুর মধ্যে, উনি আর জিনিসটাকে আর বেশি বাড়তি কিছু করবেন না বা এটাকে নিয়ে সামনে আগাবেন না আর কি। কিন্তু তিনি আসলে বুঝতে পারেননি তিনি কিসের কপ্পরে পড়ে গিয়েছেন এবং কত বড় ভুলটি তিনি করে ফেলেছিলেন। যাই হোক, ওই যে মহিলাটা তাকে বলেছিল কবরস্থানে গিয়ে একটা মুরগি জবাই দিতে এবং রক্ত ফেলে আসতে, এই কথাটা আসলে সোহাগ মামা করবে তো দূরের কথা, ওনার যে ভয় কাজ করতেছিল সেটার কারণে উনি কবরস্থানে যাবেন সেটাও আর তিনি চিন্তা করতে পারতেছিলেন না। এভাবে 2-3 দিন চলে যায়, উনি আসলে কাজটা করেন না এবং শুক্রবার চলে আসে এবং শুক্রবারও চলে যায় এবং ওই যে মহিলার কথা মতো তিনি কাজটা করার কথা ছিল সেটা করেন না। তো শুক্রবার শেষ হয়ে যখন শনিবার রাত আসে, শনিবার রাতেই সোহাগ মামা ঘুমাচ্ছিলেন, মানে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন আর কি নিজের রুমের মধ্যে। এমন সময় তিনি আবার সেই বাড়ি পায়ের শব্দ ওনার রুমের মধ্যে শুনতে পান এবং তিনি আসলে খুব ক্লিয়ারলি ফিল করতে পারেন ওনার রুমের মধ্যে কেউ একজন ঢুকলো এবং কেউ একজন আছে। তো সোহাগ মামা যে লাইট জ্বালাবেন বা আলো জ্বালাবেন সেটা সাহস করতে পারতেছিলেন না, যে ব্যাট থেকে উঠে তিনি কিভাবে লাইটটা জ্বালাবেন আর কি। তো তিনি ব্যাডের মধ্যে শক্ত হয়ে থাকেন। ঠিক অন্ধকারের মধ্যে তখনই সেই ভয়ার্ত কণ্ঠটা বা ভয়ঙ্কর কণ্ঠটা তিনি আবার শুনতে পায়। তিনি শুনেন সেই মহিলা কণ্ঠে আবার বলতেছে, তুই আমাকে ডাকলি কিন্তু তুই তো আমার বক দিলি না, তুই তো আমার কথা শুনলি না, দেখ তোর কি হয়। এই কথা বলার পর
মানে এত বেশি ভয় পেয়ে যায় সোহাগ মামা ওই ব্যাডের মধ্যে কখন আসলে সেন্সলেস হয়ে যায় উনি নিজেও জানেন না। মানে এক সময় উনি ঘুমের মতো করে মানে সেন্সলেস হয়ে যান। তো ওনার জ্ঞান ফিরে মানে ওনার ঘুমের মতো করে বা সেন্সটা ব্যাক করে ভোর রাতের দিকে, এবং তিনি উঠে দেখেন ওনার শরীরের মধ্যে প্রচন্ড টেম্পারেচার চলে এসেছে এবং মানে উনি এক প্রকার কাঁপতেছেন। তো একসময় তিনি মা বাবার কাছে যান এবং বলেন ওনার শরীরে খুব জ্বর এসেছে, কিন্তু তখনও তিনি এই বিষয়গুলো শেয়ার করেননি আর কি, এবং পুরো ব্যাপারটা হাইড করেন। তো সোহাগ মামার মা বাবা ওনাকে কিছু ওষুধপত্র খাইয়ে দেন যাতে জ্বরটা কমে যায়, কিন্তু ওনার সেই জ্বর আসলে কোনোভাবেই কমে না। একদিন যায়, 2 দিন যায়, এভাবে সপ্তাহ চলে যায়, কোনোভাবেই জ্বর কমতে থাকে না। এরই মধ্যে সোহাগ মামার শারীরিক অবস্থার অবনতি করতে থাকে। উনি দিন দিন খুব দ্রুত শুকিয়ে যাচ্ছেন এবং ওনার গায়ের যে কালারটা, উনি কিন্তু খুব ফর্সা একজন লোক ছিলেন, উনি দেখেন ওনার গায়ের রংটা মানে কালারটা চেঞ্জ হয়ে একদম কুচকুচে কালো হয়ে যাচ্ছে। তো এইবার এরকম একটা দেখে মানে পরিবর্তন দেখে সোহাগ মামার মা বাবা তারাও চিন্তার মধ্যে পড়ে যায়, এরকম সাধারণ জ্বরে তো এরকম হওয়ার কোনো কারণ হয় না, বা ছেলেটার এই অবস্থা কেন হবে। তো তারাও ডাক্তার দেখায়, ডাক্তাররা আসলে কোনো কিছু বুঝতে পারে না। তারা বলে জ্বরটা কিন্তু সাধারণ, কিন্তু গায়ের রং কেন পরিবর্তন হচ্ছে, আসলে তারা কোনো কিছু এটার মানে কারণ খুঁজে পাচ্ছেন না। যাই হোক, এক সময় তারা সোহাগ মামাকে চেপে ধরেন যে সে কোনো কিছু করলো কিনা বা তার সাথে কোনো কিছু ঘটেছে কিনা, এবং মা বাবার এরকম ছাপের মধ্যে পড়ে তিনি আসলে পুরো ব্যাপারটা তাদের সাথে শেয়ার করেন। এবং তিনি প্রথম থেকেই বলেন তিনি যখন বান্দরবান ঘুরতে গিয়েছিলেন তখন তিনি এই ধরনের তান্ত্রিক বিদ্যা বা তন্ত্রবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক এগুলা তিনি শিখতে চেয়েছিলেন, এবং উনি এই জিনিসগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করেন, তার সাথে এই কাহিনীগুলো ঘটে। তো এই কথা শোনার পর সোহাগ মামার মা বাবা তারা আসলে খুব চিন্তায় পড়েছেন এবং তারা বুঝতে পারেন সোহাগ মামা যে কত বড় ভুলটা করে ফেলেছে এবং এটার মাসুল যে কত খারাপ হতে পারে তারা সেটা বুঝতে পারেন। তো তারা দেরি না করে এলাকার নামকরা একজন কামিল ব্যক্তিকে নিয়ে আসেন এবং তাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করেন। তো তিনি বলেন আসলে এই যে সোহাগ যে কাজটা করলো সেটা আসলে ব্ল্যাক ম্যাজিক করার জন্য, যেটাই করেন বলেন না কেন তন্ত্রবিদ্যা, সেটা করার জন্য করেছে, এবং এইগুলা কাজগুলা পুরোটাই কুহরি কালাম ছিল, এবং যার কারণে সোহাগ মামার কাছে মানে ওই জিনটা বা ওই অপদেবতাটা ভর করে, এবং সেই কিন্তু এখন সোহাগ মামার এই অবস্থার জন্য দায়ী। তো তিনি মূলত তাকে বলেন, ওই যে সোহাগ মামার মা বাবাকে বলেন যে আমি ব্যাপারটা হয়তো সলভ করতে পারবো না, এটা আসলে খুব ডেঞ্জারাস একটা ব্যাপার হয়ে গিয়েছে, আমাকে হয়তো আরো আগে জানালে আমি চেষ্টা করতে পারতাম, কিন্তু এখন আমার পক্ষে আসলে এটা সলভ করা সম্ভব না। তো তিনি তার সাধ্যমতো কিছু তাবিজ দিয়ে দেন এবং ঘরটাও বন্ধ করে দিয়েছেন, কিন্তু আসলে কোনোভাবে কিছু হচ্ছিল না। এবং এক সময় সোহাগ মামার মা বাবা তারা চিন্তা করেন সেই তান্ত্রিকের কাছে চলে যাবেন যেখানে সোহাগ মামা তন্ত্রবিদ্যা শিখেছিল এবং যার কাছে গিয়েছিল আর কি। তো সোহাগ মামাকে সাথে নিয়ে তারা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন এবং তার যে ফ্রেন্ড সোহাগ মামার তাদের সাথে যোগাযোগ করে তাদের বাসায় যান, গিয়ে বলেন এরকম এরকম অবস্থা। তারাও দেখেন সোহাগের অবস্থা খুবই খারাপ, মানে শরীর এত ভেঙে গিয়েছে এবং তাকে দেখতে এত কুৎসিত লাগতেছিল, মানে পুরো শরীরটা আসলে কুচকুচে কালো হয়ে গিয়েছিল এবং আসলে খুব খারাপ একটা অবস্থা, মানে মনে হচ্ছিল যে অল্প সময়ের মধ্যে সোহাগ মারা যাবে। যাই হোক, তারা সোহাগের এই অবস্থা থেকে দ্রুত সে তান্ত্রিকের কাছে চলে যায় এবং তান্ত্রিককে কুলে বলে। তো তান্ত্রিক সোহাগের মা বাবাকে বলে আসলে দেখেন আমি কিন্তু সোহাগকে মানা করেছিলাম, সে যদি না পারে বা এই ধরনের সাহস যদি তার না থাকে তাহলে এগুলা করা উচিত হবে না, এবং তাকে আমি বারবার করে না করেছিলাম এই কাজটা সে যেন কোনোভাবে না করে। যাই হোক, এখন সে যে কাজটা করেছে আসলে তার উপর যে অপদেবতা বা যে জিনটা বর করেছে সেটা খুব খারাপ একটা জিন এবং খুব শক্তিশালী একটা জিন, হয়তো সেটা চেষ্টা করতেছে, মানে তাকে যে নারাজ করা হয়েছে তার কথা যে রাখা হয় নাই সেই জন্য সে চাচ্ছে সোহাগের শরীরের সব রক্ত চুষে খেয়ে ফেলতে এবং তাকে আসলে মূলত মেরে ফেলতে। তো আমি চেষ্টা করব, আপনারা যেহেতু এসেছেন আমি চেষ্টা করব তার সে জিনটাকে ছাড়ানোর জন্য বা তাকে বিদায় করার জন্য আমি চেষ্টা করব রাতের বেলা আজকে বসে একটু আসনে তাকে হাজির করানোর জন্য। তো এই কথা বলে তারা রাতের বেলা আসন বসায় এবং সেই জিনটাকে হাজির করে যেটা সোহাগকে ভর করেছিল এবং তাকে বলে যে এরকম কাজ কেন করতেছে। তো জিনটা বলে সে আমাকে ডাকলো কেন, আমাকে যদি ভোগ দিতে না পারে, আমার কথা যদি রাখতে না পারে তাহলে সে কেন আমাকে ডাকলো, আমি তো তার সব রক্তকেই ফেলবো এবং তাকে মানে শেষ না করে আমি যাব না। তো সেই তান্ত্রিক তখন জিনটাকে অনেক
রিকোয়েস্ট করে এবং বলে, তুমি কি বোক চাও সেটা আমাকে বলো, আমরা দিব, সমস্যা নেই, কিন্তু তুমি এই ছেলেটাকে ছেড়ে দাও। এটা তার মা বাবার অনেক আদরের একটা ছেলে এবং ছেলেটা যে করেছে সেটা আসলে সে না বুঝে করে ফেলেছিল, তুমি ওকে একটু মাফ করে দাও। তো এভাবে অনেক বোঝাবুঝির পরে সে জিনটা এক সময় রাজি হয় এবং সে বলে তাকে একটা পাহাড়ি কালো মহিষ মানে উৎসর্গ করতে হবে, তার নামে বলি দিতে হবে, তাহলেই সে যাবে, এবং এর আগে সে কিন্তু কোনোভাবেই যাবে না। তো সোহাগের মা বাবা তারা এক কথায় রাজি হয়ে যায়। তাদের মূলত অর্থবিত্ত ছিল, তারা ভালোই সামর্থ্যবান ছিল। তারা সেই সময়কালে বেশ টাকা পয়সা খরচ করে সে পাহাড়ি কালো মহিষ তারা জোগাড় করে এবং সেটাকে তারা বলি দেয় আর কি, সেই জিনটাকে ছাড়ানোর জন্য, এবং উৎসর্গ করে। তো এরপর আসলে খুব ড্রামাটিক ভাবে বলা যায়, খুব আশ্চর্যজনক ভাবে, ওই যে বলি দেওয়ার পর তান্ত্রিক মানে সেই তান্ত্রিক তাদেরকে বলে, আপনারা আপনাদের ছেলে নিয়ে চলে যেতে পারেন, আস্তে আস্তে ভালো হয়ে যাবে, সমস্যা নেই। এবং তারা বাড়িতে ফিরে আসে এবং অদ্ভুতভাবে আসলে সোহাগ মামা দিন দিন ভালো হয়ে যেতে থাকেন, ওনার স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং শরীরের যে রংটা ছিল সেটা কুচকুচে কালো থেকে আস্তে আস্তে ওনার যে আগের রং ছিল ঠিক সেই রকম উনি আবার ফর্সা হয়ে যান। তো এটা আসলে তাদের ফ্যামিলিতে গোটা বাস্তব একটা অভিজ্ঞতা এবং তন্ময় বলেছেন এটার 100% গ্যারান্টি আছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত এফএমের সুযোগ করে দেওয়ার জন্য। বলেছিলেন যে ইতিপূর্বে যে ঘটনাগুলো ছিল অনেক পছন্দ করেছেন। তো রাসেল ভাই, এবার যেহেতু রিকোয়েস্ট করেছিলেন যে একটা যেন ঘটনা কালেক্ট করে পাঠাই, তো ফাইনালি আমি একটা ঘটনা পেয়েছি এবং এটা মানে একজন তার রাসেল নামে তার একজন বন্ধু, হ্যাঁ, আর কাশেম আলী নামে একজন মাঝি ছিলেন, তাদেরকে নিয়ে ঘটনাটা আমি সেটা আজকে শেয়ার করব। আশা করব অডিয়েন্সটা নিরাশ হবে না, ঘটনাটা পুরোপুরি শোনার অনুরোধ রইল। আসলে ওই সময়টা ছিল বর্ষাকাল। এখন মূলত আমি যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে লিটন। এই লিটন ও বর্ষাকালে ওর মানে ও বলছিল যেভাবে যে ওর এলাকার মধ্যে একটা নদী আছে, নদীর ওপারে আর কি ওর যে নামুরির বিল বলে ওই জায়গাটাকে, তার ওপারে তার হচ্ছে নানার বাড়ি, এবং ও যে রাস্তার এপার থেকে ওপারে যাবে এই যাওয়ার পথে একটা নৌকা দিয়ে পারাপার হতে হয়। ওখানে একজন প্রতি 5 টাকা করে নেয়, হ্যাঁ। আর নদীটা কিন্তু বিশাল বড়, তবে ওখানে দাম একটু কমই নেয়। দেখা যায় যে অল্প কিছু লোক নিয়ে তিনি টান দিয়ে দেয়। তো রাসেল ভাই, তাদের একটি ঘটনা, তো ওনারা যে মাঝি সেদিন নিয়ে গিয়েছিল সেটা হচ্ছে কাশেম আলী। তো ওরা 3 জন নৌকায় উঠছিল সেদিন, কারণ ওই যে তার নানার বাড়িতে যাবে। তো রাত তখন প্রায় 12:30টার দিকে, চারদিকে শুধু কালো অন্ধকার আর নদীর পানির গর্জন, আর কিছু নাই। তখন পানিটা মানে হাওয়া বইছে, মানে ওই নদীর উপরে যে একটা হাওয়া বইছিল, হাওয়াটা একদম অন্যরকম একটা হাওয়া, শীতল একটা হাওয়া বইতেছিল, যে শরীরটা হিম হয়ে যাওয়ার মতো ঠান্ডা অনুভূতি। তো কাশেম মাঝি বারবার বলছিল যে আজকে নদী ভালো না বাবা, আজকে নদীতে খুব একটা ভালো ঠেকতেছে না, কেন জানি বাতাস এই পাশে আসা কথা, বাতাস আসতেছে উল্টা পাশে, এরকম করে বললেন তিনি তার ভাষায়। তো লিটন হেসে বলল যে এটা কোনো ব্যাপার না, নৌকা তো ভালোই লাগতেছে, এনজয় করতেছি অনেক, এটা বলতেছে মাঝিকে। তো মাঝি ও লিটন যে বলছিল যে ওরা যখন গাড়িতে উঠছে তখন থেকেই নাকি তার মনের মধ্যে একটা মানে অন্যরকম একটা ফিলিংস বা অন্যরকম একটা অবস্থান, মুখে হাসি নাই, কিচ্ছু নাই এরকম। তো নৌকা যাওয়ার পর ঠিক মাঝ নদীতে যখন পৌঁছাতেই ওরা হঠাৎ চারদিকে বাতাস কেমন জানি থেমে গেল, আর যেন পুরো পৃথিবী নিঃশব্দ হয়ে গেছে এরকম মনে হচ্ছে। শুধু পানির শব্দ, বইটার শব্দ ছাড়া কিছুই নেই, শুধু মানে এরকম। তো তারপর ধপ করে নৌকাটা হঠাৎ একটা ঝাঁকুনি দিল, মনে হলো যে নিচে কিছু একটা আটকে গেছে। তো এই কাশেম চাচা যে মাঝি ছিলেন বইটা থামিয়ে বলল যে আস্তাগফিরুল্লাহ, বলছিলাম না নদীতে কিছু আছে। আরে নদীতে কিছু আছে বলতে
না কিছু আছে। উনি একদম অন্যরকম কণ্ঠে তিনি এই কথা বলা শুরু করেন। তো রাসেল ভয়ে কাপা গলায় বলল যে কি আটকালো চাচা ওখানে? আমি হাতে টর্চ জ্বালালাম, কিন্তু নদীর কালো পানিতে কিছুই বোঝা যাচ্ছিল না তখন। নৌকা আর সামনে যাচ্ছে না, যেন কেউ নিচ থেকে নৌকাটাকে একদম টেনে ধরে রাখছে, এরকম মনে হচ্ছে। তো কাশেম চাচা কাঁপতে কাঁপতে উনি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। উনি বলল যে বাবারা, নৌকার নিচে কিছু ধরে ফেলছে আমাদের। এটা শোনার পর টোটালি তারা ভয় পেয়ে গেল, যে যেহেতু নৌকার মাঝি, তাকে দেখে একটা সাহস হবে, তিনি এই কথা বলছেন, তার মানে তো এখানে হয়তোবা খুব খারাপ কিছুই আজকে আমাদের জীবনে হতে চলছে। তো লিটন মানে বলতেছে যে চাচা, আমার কলিজাতে ধক ধক করে কাঁপতেছে। মানে আমি তারপরে দেখি চাচা, আমি হাতটা দেখি পানির দিকে বাড়াই, এখন তো কালা কুসকুসে পানি, লাইটের আলো তো মানে ভেদ করে যাচ্ছে না ওই সময়টাতে। তো লিটন যখনই পানিটা ধরতে গেল, যাওয়ার পর একে স্পষ্ট তার মনে হলো যে এখানে কোনো মানুষ ওখানে আছে, আর তিনি ধরে রাখছেন, আর শরীরটা নাকি অনেক ঠান্ডা বরফের মতো। ও হাত দেওয়ার সাথে যখন এটা টের পাইছে, তখন এই ভয় চিৎকার দিয়ে হাত ছড়িয়ে নিল। নিয়ে যে তখন রাস্তা বলছে কি কি হয়েছে লিটন, ওখানে কি হয়েছে? লিটন বলতেছে ভাই, এটা মানুষ নাকি রে ভাই, শরীরে মানুষের মতো দেখলাম, মাংস লাগলো আমার শরীরের মতো, মানুষের মতো। তো টর্চের আলো পানির দিকে ফেলতেই এবার দেখা গেল যারা ওখানে ছিল, 3 জন আর একজন মাঝি ছিল, একটা সাদা কাফনে মোড়া লাশ নৌকার তলায় আটকে আছে। এটা দেখলো। তো লাশটার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু পুরো শরীর ফুলে উঠছিল, নদীর পানিতে অনেক দিন ভেসে থাকার মতো, এরকম একটা অবস্থা। এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে রাসেল ভাই, আমরা চেষ্টা করছিলাম যে এগুলা কি থাকে থাকুক, আমরা কালকে থানা পুলিশকে জানাবো, আমরা আগে নৌকাটা নিই। কিন্তু রাসেল ভাই, আমরা এত চেষ্টা করেছি আমার নৌকাটা সেখান থেকে একটুও সরাতে পারিনি। কাশেম ওই চাচার তখন এটা কাঁদো কাঁদো গলায় বলল যে এই লাশ নদী থেকে তোলা ঠিক হবে না, এইসব লাশ মানুষ হয় না, অনেক সময় সমস্যা হয়, এটা বল। তো কিন্তু আমরা বললাম যে না, এটা তো একটা ভুল কথা বললেন, এটা হয়তো কেউ এরকম করছে, আমরা একটা করি, লাশটাকে তুলে নিয়ে গিয়ে আমরা থানার কাছে পৌঁছে দেবো, তাহলে তো সবকিছু হয়ে গেল, আমরা সবকিছু জানতে পারলাম ঘটনা কি। হয়তোবা তার পরিবার তাকে খুঁজছে, মানে এটা সাহস করে যখন বললো লিটন, তো ওর বললো যে না, এটাকে আমরা ঘাটে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওটা সবকিছু তুলে দেবো। তো অনেক কষ্টে আমরা লাশটাকে নৌকায় তুললাম সবাই মিলে, সবাই ভিজে, কিন্তু রাসেল ভাই আমাদের যে শরীর ভিজে একদম শেষ। আর ঠিক তখনই নৌকাটা অস্বাভাবিক ভারী হয়ে গেল, মনে হচ্ছিল যে নৌকার ভিতরে একটা লাশ না 10টা লাশ আছে, এরকম মনে হচ্ছে, যে এত পরিমাণের ভারী লাগতেছে। এখন কাশেম মাঝি বইটা চালাতে চালাতে হাঁপিয়ে যাচ্ছিল, নদীর স্রোত হঠাৎ উল্টো দিকে যেতে শুরু করলো। রাসেল ফিসফিস করে বললো, ভাই লাশটা একটু নড়লো নাকি রে, এটা বললো। এখন এই জিনিস শোনার পর ওখানে যারা আছে সবাই কাদা কাদা অবস্থা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, ওই কেউ কালেমা বারবার পড়তেছে, কেউ কুলুসরা পড়তেছে, কেউ সূরা ইয়াসিন পড়তেছিল। তো আমি টর্চের আলো ফেলতেই দেখি কাপড়টা ধীরে ধীরে ভিজে মানে উঠছে, কিন্তু নদীর পানি না, লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে, রক্তর মতো, ওই কাপড়। তো আমার শরীর তো ঠান্ডা হয়ে গেল, যে কিরে এতদিনের লাশ মনে হচ্ছে, এবার রক্ত বেরোচ্ছে কিভাবে, এটা তো কখনোই সম্ভব না। মানে তারপর নৌকার পিছন থেকে ফিস ফিস একটা শব্দ আসতে লাগলো, যে আমাকে নামিও না, এরকম একটা শব্দ, গাইবি একটা শব্দ। আমরা 3 জনে একসাথে একদম ওই জায়গায় চিৎকার দিয়ে উঠছি, সবাই শুনে। কাশেম মাঝে চিৎকার করে সূরা পড়তে লাগলো, বললো যে বাবা
এখান থেকে আমাদের বাঁচার একটা উপায় আছে, সেটা হচ্ছে সূরা কালাম। এটা ছাড়া আমরা আসলে এখান থেকে খুব একটা ভালো কামব্যাক করতে পারবো না। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, দেখলাম লাশটার মাথার দিকটা একটু উঁচু হয়ে আছে, যেন কেউ ভিতর থেকে মানে একটু উনি মানে চেষ্টা করতেছে যে লাশটা উঠে বসবে, এরকম একটু নড়াচড়া করতেছে। ভাই এই জিনিসগুলো দেখার পর অনেকে বলতেছে ভাই এটা নৌকার ঢেউয়ের জন্য এরকম হচ্ছে, ওটা এরকম আসলে যেটা নড়তেছে নৌকার ঢেউয়ের জন্য। তো আমাদেরও এরকমটাই মনে হয়েছিল, কিন্তু আমি যখন হাত হাতটা যখন পাইছি, হাতটা ধরছিলাম, আমার হাতটা যখন আমার হাত থেকে সরায় নিছে, আমি তখনই রাসেল ভাই আর কিছুই বুঝতে পারি নাই। এভাবে বলছে যে লিটন বলছিল, আমি কিছুই বুঝতে পারি নাই এখানে এরকম ঘটনা হয়েছে। তো নদীর চারপাশে তখন ঘন কুয়াশা নেমে আসছে, দূরে কোনো আলো নেই, শুধু আমাদের টর্চের এই আলো আর সাদা দাফন, একটা কাপড়, লাশ, এটা এটা ছাড়া কিছুই না। তো মনে হচ্ছিল কেউ শুকনো গলায় শ্বাস নিচ্ছে, এইরকমও মনে হচ্ছিল। কাশেম মাঝি তখন প্রায় পাগলের মতো বইটা চালাচ্ছে যে ঘাটে পৌঁছাতে হবে, পিছনে তাকাইও না কেউ, এটা আমাদেরকে বললো। কিন্তু আমি এবার তাকালাম, আর যেটা দেখলাম সেটা আজও ভুলতে পারি নাই। কাফনের মুখের অংশটা ধীরে ধীরে খুলে গেছে, ভেতর থেকে দেখা যাচ্ছে একটা কালো মানুষ, মানুষের মতো মুখ, চোখ দুটো পুরো খোলা, চোখ নেই, কিন্তু চোখের ভিতরে যে সাদা অংশ নেই, সাদা যে অংশটা থাকে ওটা পুরো কালো, চোখটা। তো আর সেই চোখ সরাসরি আমার দিকে তাকিয়েছিল। আমার গলা এত শুকিয়ে গেল যে আমি কথা বলতে পারছিলাম না। তারপর লাস্টটা মুখ নড়লো ধীরে ধীরে, আর একটা বিকৃত গলায় বলল যে আমারে কেন তুলছিস, এটা বলল। রাসেল তখন তো অজ্ঞান হয়ে পড়ে গেল ওখানে। একদম নৌকা আরো ভারী হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে যে কোনো সময় ডুবে যাবে। পানির নিচ থেকে যেন হাত পানির নিচ থেকে এবারে শত হাত মনে হয় যে নৌকা টেনে ধরছে, এইরকম একটা অবস্থা হয়েছিল। তো এরকম যখন পানির নিচে মনে হচ্ছিল যে শত শত হাত ওখানে টেনে ধরছে, এরকম হচ্ছে। অবশেষে অনেক কষ্টে ঘাটের কাছে পৌঁছালাম। তো ঘাটে তখন কেউ নেই, শুধু একটা কেরোসিন বাতির ক্ষীণ আলো ছিল। আমার তাড়াতাড়ি নৌকা বেঁধে লাশটার দিকে তাকালাম। তারপর আমাদের শরীর একদম অবশ হয়ে গেল, কেননা আমরা রাসেল ভাই যখনই তাকাই দেখি যে লাশটাকে এত কষ্ট করে আমরা নিয়ে আসলাম, সে লাশটাই সেখানে নেই। পুরো নৌকা খালি, শুধু ভেজা সাদা কাপড়টা পড়ে আছে, আর কাপড়ের উপর কাদা মাখা হাতের ছাপ, আর সেখানে স্পষ্ট ভেজা করে লেখা ছিল যে আমি এখনো নদীতে আছি। হঠাৎ নদীর মাঝখান থেকে একটা বিকট হাসির শব্দ আসলো, যে আমরা তিনজন পিছনে তাকাতেই দেখলাম যে নদীর মাঝখানে সাদা কাপড় পরা একটা অবয়ব পানির উপর দাঁড়িয়ে আছে, আর চোখ দুটো অন্ধকারে জ্বলছিল। তারপর তিনি আমাদেরকে ধীরে ধীরে বললেন যে তোরা বেঁচে গেলি, যদি তোরা আমাকে করুণা না দেখিয়ে যদি ঘাটে নিয়ে না আসতি, আর যদি তোরা জোর করে আমাকে ফালায় আসতি, তাহলে তোদের খবর ছিল নৌকা ডুবে ফেলতো। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আশা করি ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভূতে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।